কোনটা পড়বা আগে? পাথ। আচ্ছা, কি আছে যেন পরিবর্তন বুঝলাম। না ওটা না, कोई बेरिंग टाइट हो गया। আর কেউ আসবে নাকি শুরু করব? এবার হয়েছে। আচ্ছা, প্র্যাকটিস শিট আজকে একটা তো প্র্যাকটিস শিট দেওয়া আছে না, আরেকটা দেওয়া হয়নি আসলে, টাইপিস্ট তো দিল না, আজকে হয়তো রাত্রের দিকে পাবা। তাহলে আমরা শুরু করি। অ্যান্সার সহ দিব? আচ্ছা ঠিক আছে, এটা তো দেয়া আছে তাই না? এটা দিয়ে দিছি তো। তাই দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন অনেক কম আসছে, মোটামুটি সহজ বলা যায় এই চ্যাপ্টার, আর অল্প কয়েকটা জিনিস মোটামুটি পাওয়া লাগে। প্রথমে আমরা যদি শ্বসন বলতে কি বোঝাই? শ্বসন, শোষণ না কিন্তু শ্বসন। শ্বসন বলতে আমরা কি বোঝাই? অক্সিজেনটা কি করবে? অক্সিজেনটা করবে গ্রহণ, তাই তো? আর কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ, এটাকে আমরা বলছি শ্বসন। তাহলে স্থলক সংশ্লেষণ কি বলবো? শ্লেষণ। এটাকে আমরা কি বলছি? উল্টা, তাই তো? কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ, আর সেক্ষেত্রে অক্সিজেনটা হবে ত্যাগ। মোটামুটি এটা হলো বেসিক কথা। শ্বসনের সংজ্ঞা থেকেই ইম্পর্টেন্ট। কেমন? শ্বসনে কি হয় দেখো, যে তাপ আর গতিশক্তি মুক্ত হচ্ছে। আরেকটা জিনিস দেয়া নাই কেন? আচ্ছা, এই যে অক্সিজেন গ্রহণ করতেছে, তাই তো? শ্বসনকে আমরা যদি ভাগ করি, দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা বহি আর একটা কি অন্ত, আমরা মোটামুটি জানি। তো এখানে যে কথাটা বলা আছে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এইটাকে আমরা দেব বহি শ্বসনের মধ্যে। এটাই কিন্তু ইম্পর্টেন্ট তোমার জন্য। তাহলে বহি শ্বসনের মধ্যে কি পড়বে? অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ সাথে জানা লাগবে। তাহলে কোথায় ঘটে? জাস্ট বহি শ্বসনটাই জানবা। কোথায় ঘটে? এটা ঘটে ফুসফুসে, আমরা জানি এটা, তাই তো? ফুসফুস। ফুসফুসের ইংলিশ কি? আচ্ছা, লাং। তাহলে অন্তঃশ্বসনের মধ্যে আমরা কি বলবো? দেখো সেকেন্ড লাইনে লেখা আছে তাপ আর গতিশক্তি মুক্ত, জাস্ট এটুকুই লাগবে। এটাই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন, তাপ ও গতিশক্তি। আচ্ছা, বহিঃশ্বসন অন্তঃশ্বসন পড়লাম, এবার মেন পড়ায় যাব।
তাহলে শ্বসন অঙ্গ যদি আমরা বলি কাকে বলবো? একজোড়া ফুসফুস, তাই তো? দুই পাশে থাকে একজোড়া ফুসফুস। আর শ্বসন পথ, তাহলে শ্বসন তন্ত্রের মধ্যে আমাদের এইগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল একটা হলো বায়ু পরিবহন অঞ্চল, আর একটা শ্বসন অঞ্চল। খুবই সহজে মনে রাখা যায়। কিভাবে মনে রাখা যায় দেখো, বায়ু পরিবহন, কোনো কিছু পরিবহন করতে গেলে আমাদের কি নালী লাগে না? আমরা কি জানি? নালী লাগে। তাহলে আমরা মনে রাখবো নালীযুক্ত যা যা আছে কিসের মধ্যে পড়বে? পরিবহন অঞ্চলের মধ্যে। এর আগে মূত্রনালী পড়ছি, তাই তো? রেচন নালী, এই জিনিসগুলো পড়ছি। নালী মানে কোনো কিছু পরিবহন করা। এই অনুযায়ী দেখো, আমি যদি আচ্ছা, এই অনুযায়ী কি কি দেখতে পাই আমরা, যদি একটু আঁকাই ছোট করে, তাই তো? দুই ভাগে ভাগ হয়ে যাবে আর কি। এটাকে আমরা কি বললাম? তাহলে এটা একটা নালী, ট্রাকিয়ার পরে আমরা কি পাবো? ব্রঙ্কাই। এই ব্রঙ্কাইগুলো আবার ভাগ হয়ে যাবে ছোট ছোট, তাই তো? আরও ছোট ছোট ভাগ পাবো, এদেরকে আমরা কি বলবো? ব্রঙ্কিওল। এখন কথা আছে, এই ব্রঙ্কিওল আবার তোমার কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে না? একটা পার্ট যাবে ফুসফুসে। দুই পাশে যদি ফুসফুস থাকে, তাহলে এই ফুসফুসে যেটা যাবে এটাকে আমরা বলবো শ্বসন। শুরুতে যেটা আছে মানে প্রান্তীয় মানে শুরুতে, এইটাকে আমরা ধরবো প্রান্তীয়, আর এর ভেতরে যেটা প্রবেশ করলো শ্বসন। তাহলে মাথায় রাখতে হবে, শ্বসন অঞ্চলে পাবো আমরা শ্বসন ব্রঙ্কিওল, নামেই কিন্তু মিল আছে। এরপরে আমরা যদি বলি, তাহলে নালীযুক্ত কী কী পাইলাম? ট্রাকিয়া পাইলাম, তারপরে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস পাইলাম, সর্বশেষ ব্রঙ্কিওলের মধ্যে এই প্রান্তীয় পার্টটা পাইলাম। আচ্ছা, এরপরে বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, তাহলে কীভাবে মনে রাখবো? এর আগে যারা ছিল, এর আগে কারা ছিল দেখো, এই যে নাসাযুক্ত যারা যা ছিল, নাসারন্ধ্র, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র তো দুইটা থাকে, নাসা গলবিল। এক্সট্রা তোমার একটাই জাস্ট মনে রাখা লাগতেছে, ষড়যন্ত্র। কি মনে রাখবা? জাস্ট ষড়যন্ত্র। এইভাবে সবই পারবা। শ্বসনতন্ত্রের মধ্যে আমি আবারও বলি কি কি আছে, বায়ুগ্রহণ আর ত্যাগ অঞ্চল। নাসাযুক্ত যা যা আছে সবাই বায়ুগ্রহণ আর ত্যাগ অঞ্চলের মধ্যে। এরপরে আমরা কি পাবো? বায়ু পরিবহন অঞ্চল। আচ্ছা, এক্সট্রা আছে ষড়যন্ত্র। এরপরে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আমরা কি পাবো? নালীযুক্ত যা যা আছে, তাই তো? এরা কিসের মধ্যে থাকবে? বায়ু পরিবহন অঞ্চল। প্রান্তীয়টা মাথায় রাখতে হবে। এখানের পড়া শেষ। এরপরে যদি যাই, এক্সট্রা কিছু কিছু জিনিস লাগবে, এটা সম্মুখ নাসারন্ধ্র পড়ার দরকার নেই। নাসা গহ্বর বলছি, ক্যাভিটি, তাই তো? এই যে জায়গাটা ক্যাভিটি, একটা ফাঁকা জায়গা। তা তুমি জানো একটা গহ্বর থাকে কিসের জন্য? ওইখানে অবশ্যই কিছু থাকবে না? গহ্বর থাকে মানে কি? কিছু থাকবে। কি থাকবে এখানে? অলফ্যাক্টরি কোষ থাকবে। মাথায় রাখবে এইভাবে, গহ্বর থাকা মানে ওইখানে অবশ্যই কোনো একটা জিনিস রাখা হবে, তাই তো? না হলে তো যদি গহ্বরই না থাকতো তাই তো বন্ধ করে রাখতো, এই কোষটাই তো বন্ধ করে রাখতো, তাই তো? এই দিয়ে মাথায় রাখবা, গহ্বর থাকা মানে কিছু থাকবে। কি থাকবে? অলফ্যাক্টরি। এটা একটা মেডিকেল টার্ম। অলফ্যাক্টরি মানে আমরা কি বোঝাই? অলফ্যাকশন আসছে ঘ্রাণ। তাহলে ঘ্রাণের কাজ কে করবে? অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে? নাসা গহ্বরে থাকে। আচ্ছা, এইটুকুই লাগবে। পশ্চাৎ নাসারন্ধ্র নামটা লাগবে জাস্ট, কোয়ানা। নাসা গহ্বর যে ছিদ্রের মাধ্যমে যুক্ত আছে এটাকে বলি পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা। জাস্ট কোয়ানাটাই জানবা, গলবিল লাগবে না। এরপরে পড়বো ষড়যন্ত্র, খুবই ইম্পর্টেন্ট ষড়যন্ত্র। এই দেখো কি করছে, 3 ধরনের তরুণাস্থি। খুবই ভুল দেয়া এই বইতে, আসলে দরকার নেই, এক্সট্রা কিছু জানার দরকার নেই। এরা যেটা বলছে, আসলে 3 ধরনের তরুণাস্থি থাকে না, 6 ধরনের তরুণাস্থি থাকে 9টি। মানে আমরা ভাগ করছি জোড় আর বিজোড়, বুঝছো? জোড় থাকে 3টি, বিজোড় থাকে 3টি। এই হিসেবে মোট 6 ধরনের 9টি তরুণাস্থি থাকে। এক্সট্রা জানা লাগবে না, জাস্ট তরুণাস্থির নামগুলো একটু জেনে রাখো। থাইরয়েড, ক্রিকয়েড আর এটিসি দিয়ে মনে রাখতে পারো, অ্যারেটিনয়েড। আচ্ছা, এখানে যে জিনিসটা জানা লাগবে, পুরুষের ক্ষেত্রে আমরা জানি অ্যাডামস অ্যাপেল, তাই তো? এই ঘটনা তো সবাই মোটামুটি আমরা জানি। এই যে উঁচু হয়ে আছে যেটা অ্যাডামস অ্যাপেল, এটা আসলে কি? অ্যাডামস অ্যাপেলটা কি? এই যে থাইরয়েড তরুণাস্থি সব থেকে বড়, এই জিনিসটা জানবা। এবং এটাই মেনলি উঁচু হয়ে থাকে, এটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এখান থেকে যা যা পড়ালাম সব থেকে ইম্পর্টেন্ট এই যে থাইরয়েডটা। আর এরপরে আছে কি? এপিগ্লটিস। এর কাজটা কি? এই যে নাসা গহ্বরে যাতে খাদ্যটা প্রবেশ না করতে পারে, তাই তো? খাদ্যটা নিচে প্রবেশ করানোর জন্য এপিগ্লটিস। নাসা গহ্বরের সামনে আছে এপিগ্লটিস। এপিগ্লটিস মানে কি বলছিলাম? এপি মানে উপ বলছিলাম কিন্তু, তাই তো? এটাই কিন্তু আমাদের উপজিহ্বা, মাথায় রাখবা তোমার বই অনুযায়ী। এরপরে কি আছে? ষড়যন্ত্রের কাজ। তাহলে কি হবে? স্বর কথাটা আছে, তার মানে স্বর তৈরি করা পারবা। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে ট্রাকিয়াটা পড়বা। কোথায় থাকে? পঞ্চম বক্ষ দেশীয় কশেরুকায় থাকে আমাদের। T5টা মাথায় রাখতে হবে। T5 কোথায়? T5টা মাথায় রাখবা। কেমন? 10 থেকে 12 সেন্টিমিটার মুখোমুখি পড়া। আর কি হইতে পারে এখানে?
15 থেকে 20টি তরুণাস্থি থাকে, কেমন? সি আকৃতির। জাস্ট এটুকুই পড়বা। আচ্ছা, তরুণাস্থির কথা যদি বলি, আমরা এর আগে ভাঙছিলাম, কি কি ভাঙছিলাম? প্রথমে শ্বাসনালীর মধ্যে কি কি পাইছিলাম? ট্রাকিয়া পাইছিলাম, তাই তো? ট্রাকিয়ার অপর নাম কি? শ্বাসনালী, কিন্তু ট্রাকিয়া। তারপরে কি দুই ভাগে ভাগ হয়ে গেছিল? ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিউল। মাথায় রাখবা, ব্রঙ্কিউলটাই তোমার কি বলছি? ফুসফুসে প্রবেশ করে না, এই ব্রঙ্কিউলে কোনো তরুণাস্থি থাকে না, এটা মাথায় রাখবা। তাহলে কি বললাম? প্রথমে পাইছি আমি ট্রাকিয়া, ভাগ হয়ে গেল ব্রঙ্কাস, ব্রঙ্কাস ভাগ হয়ে ব্রঙ্কিউল। এখন কেন বললাম ব্রঙ্কিউলটা ফুসফুসে প্রবেশ করে? আর ফুসফুসকে আমরা কি বলছি? ভিসেরা বলছি। ভিসেরা কেন বলছিলাম? হাড্ডি ছাড়া মাংস, তাই তো? এই কারণে বলছিলাম ভেতরে যেতে যাবে, ওখানে তো কোনো হাড্ডি নাই, তাহলে বলবো ব্রঙ্কিউলে কোনো তরুণাস্থি থাকে না। এরপরে আমরা ব্রঙ্কাসের মধ্যে আর কিছু লাগবে না, এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ব্রঙ্কাসটা যে জায়গা দিয়ে প্রবেশ করবে, যে জায়গা দিয়ে ফুসফুসে প্রবেশ করবে, জায়গাটা আসলে যদি দেখাই পেছন দিক থেকে এরকম এরকম একটা জায়গা আছে যেখান দিয়ে সব জিনিস প্রবেশ করে, বুঝছো? এর আগে আমরা যখন বৃক্ক পড়ছিলাম, বৃক্কের মধ্যেও কিন্তু ছিল যে জায়গা দিয়ে কোনো স্ট্রাকচার প্রবেশ করে, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। এটা সবার জন্য ইউনিভার্সাল, বুঝছো? হাইলাম যে জায়গা দিয়ে, এই যে বৃক্কের মধ্যে আমি যদি এরকম জায়গা দিয়ে প্রবেশ করছিল, তাই তো? এরকম একটা জায়গা দিয়ে ইউরেটার, রেনাল শিরা, রেনাল ধমনী প্রবেশ করছিল, বের হয়ে আসছিল, এই জায়গাটাকে আমরা কি বলি? হাইলাম বলি। খুবই ইম্পর্টেন্ট। এরপর ফুসফুস আর ব্রঙ্কাসের মধ্যে একটা জিনিস কমন আছে, কেমন? ব্রঙ্কাসের কথা যদি বলি, ব্রঙ্কাস বা ব্রঙ্কিউল, ব্রঙ্কাসের খণ্ড যদি বলি, তাহলে দুইটা থাকবে, যেহেতু ফুসফুস দুইটা, ব্রঙ্কাসে দুইটা হওয়া লাগবে। কি কি হওয়া লাগবে? ডান বাম। আচ্ছা, এরপরে দেখো, ডান ব্রঙ্কাস আবার কোথায় যাবে? কোথায় যাবে? ফুসফুসে যাবে, ডান ফুসফুসে। ডান ফুসফুসে যদি ডান ব্রঙ্কাস যায়, ডান ফুসফুসে গেল। আচ্ছা, ডান ফুসফুসের তাইলে আমাদের লোব কয়টা? আমরা কি নিয়ম রাখি? 3, তাই তো? আর বামের লোব থাকে 2টি। এখন দেখো, ডান ফুসফুস, ডান ব্রঙ্কাস থেকে যদি আমাদের ডান ফুসফুসে যায়, তাহলে এর লোব কয়টা হওয়া লাগবে? 3টাই হওয়া লাগবে, মাস্ট। বুঝতে পারছো কেন হলো? অবশ্যই 3টা হওয়া লাগবে, তাহলে এরও 3টা হওয়া লাগবে লোব। তাহলে এর লোব কয়টা হবে? অবশ্যই 2টা লোব হবে। এরপরে দেখো, ডান ফুসফুস লোব, এরপরে আমরা একে আরও ছোট ভাগে যদি ভাগ করি, তাহলে কি বলবো? সেগমেন্ট বলি। এর নামটা আসলে কেমন? ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তাহলে এর সেগমেন্ট কয়টা হবে? এর আর ভাগ নাই, শেষ। ডানের সেগমেন্ট কয়টা হবে? 10টা হবে সেগমেন্ট। আর বামের সেগমেন্ট কয়টা হবে? 8টি হবে। সবসময় মনে রাখবা ডানের বেশি বেশি, তাই তো? আচ্ছা, এটা বললাম আমরা লোব। এরপরে আছে কি? লোবিউল বলে একটা কথা আছে, তাই তো? লোবিউল বলে একটা কথা আছে, সবার ক্ষেত্রে কি? অসংখ্য, তাই তো? ইনফিনিটি দিয়ে মনে রাখবা, দুইটার ক্ষেত্রেই সেম। কি বললাম তাইলে? লোব, সেগমেন্ট, লোবিউল। ডান ফুসফুস, বাম ফুসফুস। আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখবা, ছেলেদের সব কিছু বেশি বেশি, তাই তো? এই দিয়েই মোটামুটি উত্তর করতে পারবা। দেখো, লোবের কথা, বাম ফুসফুস ওজনে 565, এই জিনিসটা পড়বা। ডান ফুসফুস যেহেতু বেশি সব কিছুই, তাহলে ওর ওজন একটু বেশি হবে, তাই তো? এখানে আর কিছুই লাগবে না। তাহলে আমি যদি বলি একক, যদি বলি কার্যকারী একক, কোনটাকে ধরবো? মেইনলি কোনটাকে ধরবো? আমরা কি বললাম? সেগমেন্ট। এই সেগমেন্টটাই কিন্তু তোমার মেইন, লোবিউলও না, বুঝছো? মেইন একক আমরা সেগমেন্ট। কেন বলছি? এই সেগমেন্ট দিয়ে আমরা ভাগ করি ফুসফুসের সব রোগগুলো, এই 10টা সেগমেন্ট দিয়ে আমি ভাগ করি। কোন সেগমেন্টে কি হয় আমি দেখব। দেখা যাচ্ছে, মনে করো বাম সেগমেন্ট, এখানে আছে এপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং বিভিন্ন সেগমেন্ট আছে। এই সেগমেন্ট অনুযায়ী তোমার রোগ হয়। যেমন সব জায়গায় সব রোগ হবে না, ক্যান্সার আছে, তারপরে মনে করো যে প্লুরা হইতে পারে, প্লুরিসি হইতে পারে, এই টাইপের জিনিসগুলো এক একটা সেগমেন্ট হয়। এই কারণে মেইন একক কাকে ধরবো? সেগমেন্ট। এটা একটু মাথায় রাখো। এদিক থেকে আর কিছু লাগতেছে না। কাজ যদি বলি কি হবে? কাজ, ফুসফুসের একটাই কাজ যদি বলি কি হবে? গ্যাসীয় বিনিময়, তাই তো? কি কাজ হবে? গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় মানে কি? ওই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিনিময়, তাই তো? এখন যদি বলি স্পেসিফিক, সাধারণত এই একটা কাজ দিবে না কখনোই, কারণ দিবে হলো স্পেসিফিক কাজ, যে কে করে। ডিরেক্ট যদি বলে কে করে, তাহলে আমরা কার নাম দিব? অ্যালভিওলাস দিব, মাথায় রাখতে হবে। কাকে দিব? অ্যালভিওলাস। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময়কে
এই যে অ্যালভিওলাস, ওইখানে একটা জিনিস তোমার বাদ গেছে, দেখো 3 ধরনের তরুণাস্থি, কয়টা দেয়া নাই না তোমাদের বইতে? আচ্ছা ঠিক আছে, না দেয়া থাকলে পড়বো না। ভোকাল কর্ডের সংখ্যা না, ওই জিনিসটা কি হয়েছে জানো, আগের বইতে বা এই বইতে মেবি 6টা আছে, এরপরে এখন যে নতুন বই এইটা দেওয়া 4টা, আর আমরা মেডিকেলে পড়ি 2টা, বুঝছো? আসলে 2টাই হবে, একটু জেনে রাখো। ভোকাল কর্ড সংখ্যা, বুঝছো? ভোকাল কর্ড সংখ্যা আগের বইতে বা এই বইতে 6টা দেওয়া আছে মেবি, এখন যে নতুন যে বইটা আসছে এই এসএসসির পরে এখানে দেওয়া আছে তোমার 4টা, আর মেইনলি হবে 2টা, বুঝছো? তোমরা 4 দেখাবা, এখন যে বইটা দেওয়া আছে আসলে কোশ্চেন তো তোমার এই স্যারের বই অনুযায়ী হবে, এই কারণে কিছু করার নাই। এরপরে অ্যালভিওলাসের গঠন, এটা আবার বলছে কার্যকরী একক, তুমি মেইনলি কোনটা দিবা, কোনটাকে দিবা? সেগমেন্টকে দিবা। অ্যালভিওলাস এটা মাথায় রাখতে হবে, কেমন থাকে, আস্তে আস্তে বাড়বে, তাই তো? কেমন বাড়বে? শিশুদের ক্ষেত্রে থাকবে কত, 8 বছরে কত হবে, আর পূর্ণবয়স্ক যদি হয় সেক্ষেত্রে 480, সর্বোচ্চ 780 পর্যন্ত হইতে পারে। তাহলে কি বলবো, পূর্ণবয়স্ক হইলে 480 বা সর্বোচ্চ 780 পর্যন্ত হইতে পারে, এইটুকু মাথায় রাখবা। এরপরে যদি বলি এখানে কি কি কোষ আছে, অ্যালভিওলাসের কোষগুলো ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে যদি বলি টাইপ 1 আর টাইপ 2, টাইপ 2 এই দুইটা মাথায় রাখতে হবে। এরপরে যদি বলি ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ থাকা লাগবে না, কি করবে, জীবাণু ধ্বংস করা লাগবে তো, তাহলে ম্যাক্রোফেজ থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে জানবো আমরা টাইপ 1 আর টাইপ 2, খুবই ইম্পর্টেন্ট। দেখো টাইপ 1 আমরা যে বললাম না গ্যাসীয় বিনিময়, এই টাইপ 1 করে তোমার গ্যাসীয় বিনিময়। টাইপ 1 অ্যালভিওলাস সেল, যেহেতু অ্যালভিওলাসে কোষ এই কারণে বলছি অ্যালভিওলাস সেল, এটাই করবে গ্যাসীয় বিনিময়। আর টাইপ 2 অ্যালভিওলাস সেল, এখানে কি আসবে, সারফেক্ট্যান্ট, কি করে, পৃষ্ঠটান কমায়, যত পৃষ্ঠটান কমাবে চুপসে যাবে না, তাই তো, ঘর্ষণ হবে না। তো সারফেক্ট্যান্টটা আরেকটা কথা আছে এখান থেকে, কখন আসে, কত দেয়া আছে, 24 সপ্তাহ, এখন বইতে দেয়া আছে 20 থেকে 22 সপ্তাহ, বুঝছো? কি বললাম, এটা আমার কোথায় গেল, আমরা কোথায় পড়াচ্ছি, আচ্ছা ঠিক, 20 থেকে, আচ্ছা তাহলে আমাদের দুইটাই পড়তে হবে, 20 ঝামেলা করতে বুঝলাম না তো। আচ্ছা 22 সপ্তাহ, 20 থেকে 22 বা 24 দুইটাই পড়বা, তাহলে কোনটা দাগাবা, দাগাবো কোনটা, সেক্ষেত্রে আগে আমাদের 20 থেকে 22 বা 22 দাগাইতে হবে, বুঝছো? মাথায় রাখবা, কারণ এটা কিন্তু রিসেন্ট, স্যাররা প্রশ্ন করে রিসেন্ট বই থেকে, এই কারণে 20 থেকে 22 বা 24 সপ্তাহ এই দুইটা পড়লাম। অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, আর এক্সট্রা আরেকটা জিনিস থাকে, কি থাকে বলো তো, এক্সট্রা আরেকটা জিনিস, কোন ধরনের কোষ থাকে, কোন ধরনের কোষ থাকে কেউ বলতে পারবা? স্কোমাস, এপিথেলিয়াল সেল, এক্সট্রা। তাহলে এই 4টা জিনিস পড়লে এনাফ এখান থেকে। কোন ধরনের কোষ, মানে স্কোমাস মানে স্তম্ভাকার, এপিথেলিয়াল সেল। আচ্ছা মোটামুটি এখান থেকে এগুলোই লাগবে, এগুলো পড়ে ফেললাম। এই যে পৃষ্ঠটান হ্রাস করে বা চুপসে যাওয়া থেকে হ্রাস করে, এটুকু পড়লে হবে, ঘর্ষণ থেকে হ্রাস করে। এরপর আচ্ছা 23 সপ্তাহ দেওয়া আছে, 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়, আর এখন দেওয়া আছে 20 থেকে 22, এটা মাথায় রাখবা। শ্বাসপেশি দুইটা, কি কি আছে, দুইটা শ্বাসপেশি, একটা হলো ডায়াফ্রাম আর একটা ইন্টারকোস্টাল, তাই তো? কোস্ট মানে কি জানো, রিবস, বুঝছো? দুইটা রিবসের মাঝখানে যে জায়গাটা থাকে বা যে পেশিটা থাকে সেটাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল পেশি। তাই এখান থেকে কি কোশ্চেন আসবে, যে প্রশ্বাসে কি হয়, নিঃশ্বাসে কি হয়, তাই তো? সবসময় মাথায় রাখবা প্রশ্বাস,
এক্ষেত্রে আমাদের কি কাজ হবে, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি বা ডায়াফ্রামটা নিচে নেমে যাবে, বুঝছো? প্রশ্বাস মানে পজিটিভ, কাজ করবে কি নেগেটিভ, সেক্ষেত্রে কি হবে, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল নিচে নেমে যাবে। তাহলে যদি নিঃশ্বাস হয় কি হবে, উপরে উঠবে। নিঃশ্বাস হলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নিঃশ্বাস হলো নেগেটিভ, কাজ করবে পজিটিভ। এই দুইটা জিনিস এখান থেকে জানবা, আর কিছু জানা লাগতেছে না। এরপর যদি আমরা দেখি, আচ্ছা লাগবে না, হোমিওস্ট্যাসিস বলে একটা কথা আছে, হোমিওস্ট্যাসিস, হোমিও মানে হোমের মতো না, হোমের মতো মানে কি অভ্যন্তরীণ সাম্যাবস্থা রক্ষা করা, এটাকে আমরা কি বলি, হোমিওস্ট্যাসিস। আচ্ছা এখান থেকে মোটামুটি আর কিছু লাগে না। কি পরিমাণ পানি বের হয়, 400 থেকে 600 ml, ইম্পর্টেন্ট না একদমই, দেখে রাখতে হবে। অ্যালভেওলাইকে আলাদা করছে কি ট্রাবেকুলি, এই জিনিসটা একটু জানবা, আলাদা করছে কি ট্রাবেকুলি। তাহলে বহিঃশ্বসন অন্তঃশ্বসন আমরা পড়ছি, তাই তো প্রথমে পড়লাম, এগুলো পারবা, কার্যক্রম সবগুলো পড়া হয়েছে এগুলো। এরপরে আমরা যদি যাই, আচ্ছা এই জিনিসটা লাগবে, হার বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, দেখো 40 বার, আমরা জানি বাচ্চারা বেশি শ্বাস প্রশ্বাস নেয়, তাই তো। আচ্ছা আর বিশ্রামকালে পূর্ণবয়স্ক মানুষের মাত্র 14 থেকে 18 বার, এটুকুই লাগবে এখানে। এরপরে যদি আমরা যাই, শ্বসন কেন্দ্র কয়টা কেন্দ্র আছে, 4টা। কোথায় কোথায় আছে, 2টা আছে পন্সে আর 2টা আছে মেডুলাতে। দুইটা আছে পন্সে, 2টা মেডুলাতে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কি, 2টা জিনিস মনে রাখবা, কেন্দ্র একটা বলবে কি, কেন্দ্র, শ্বাস কেন্দ্র বা শ্বসন কেন্দ্র যাই বলুক, আরেকটা কি বলবে, এই পাশে লিখি, আরেকটা বলবে তোমার শ্বাস ক্রিয়ার হার। 2টা জিনিস, কে কোনটা করে, খুবই ইম্পর্টেন্ট করছেন। একটা বললাম কেন্দ্র, আরেকটা হার। তো হার হেরে যাবা কখন, হেরে যাবা যখন পন্স করে যাবা প্রপোজ করতে, বুঝছো, তখন হেরে যাবা। আর বাকিটা তাহলে মনে রাখবা, এমনিই মনে থাকবে। এটা মেডুলা, খুবই ইম্পর্টেন্ট। আরও 2টা সেন্টার এখানে লেখা আছে, অতটা ইম্পর্টেন্ট না। এই যে নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক সেন্টার। এই নিউমোট্যাক্সিকটাই হলো, নিউমো মানে কি বায়ু না, বায়ুটা প্রবেশ করাবে, তার মানে এটাকে কি বলবো, শ্বাস কেন্দ্র। তাহলে অ্যানিও, এ মানে নাই, বের করে দিবে নিঃশ্বাস কেন্দ্র, এটা এমনি মনে রাখলে, এখান থেকে আর কিছু লাগতেছে না। অ্যানিউস্টিক কেন্দ্রে তাইলে আরেকটা কাজ করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে কাজ করে, এই জিনিসটা জানলে ভালো, এগুলো লেস ইম্পর্টেন্ট। এরপরে যে জিনিসটা আছে, ফুসফুসের যে সংকোচন প্রসারণ, এর কারণে একটা রিফ্লেক্স হয় হেরিং ব্রয়েড, ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট কি, ভুল করলে চান্স মিস। কি কি আছে, একটা হলো হাঁচি, হাঁচির সাথে জড়িত কি, নাক জড়িত না, নাকে কি আছে আমরা বললাম, অলফ্যাক্টরি কোষ আছে বললাম, তাই তো। তাহলে এখানে অলফ্যাক্টরি কোষের সাথে যে জড়িত যে স্নায়ু, তাকে আমরা কি বলবো, অলফ্যাক্টরি স্নায়ু, এটা মনে থাকবে। এরপরে কাশি, কাশির সাথে জড়িত মনে রাখবা 10 নাম্বার ভ্যাগাস স্নায়ু, কাশি। সর্বশেষ যদি বলি, এটা মনে থাকবে গ্লসোফ্যারেঞ্জিয়াল গ্যাগ, গ গ গলবিলীয় বা গ্যাগ প্রতিক্রিয়া। তাহলে 3টা আমি আবার বলি, হাসি, কাশি, গলবিলীয় বা গ্যাগ। হাসির সাথে জড়িত কারা, হাসি দেয় নাক দিয়ে, নাকে কি থাকে, অলফ্যাক্টরি কোষ। কাশির কথা যদি বলি তাহলে কি হবে, 10 নম্বর স্নায়ু ভ্যাগাস স্নায়ু। আর আচ্ছা ভ্যাগাস না দিয়ে কিন্তু 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ দিতে পারে, এটা হলো 10th ক্রেনিয়াল নার্ভ। এই চ্যাপ্টারটা নাই তোমাদের। আর সর্বশেষ কি বললাম, গলবিলীয় বা গ্যাগ দিবে কি, গ্লসোফ্যারেঞ্জিয়াল। আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না, রাসায়নিক নিয়ন্ত্রণ ইম্পর্টেন্ট না, এখানে লাগবে। আচ্ছা পরিবহনটা খুবই ইম্পর্টেন্ট, পরিবহনটা কিন্তু আসবে। পরিবহন, অক্সিজেন পরিবহন হয় 2 ভাগে, কয়ভাবে, 2 ভাবে। কি কি আছে, একটা হলো ভৌত আর একটা হলো রাসায়নিক। জানতে হবে ভৌতভাবে কিভাবে হচ্ছে আর রাসায়নিক কিভাবে হচ্ছে। ভৌত 100 ml রক্তে 0.2 ml, তাই তো, বা 3 mlও দেওয়া আছে, তবে অপশানে মেনলি এই 0.2 ml থাকে, 0.2 mlটাই বেশি ইম্পর্টেন্ট। আর রাসায়নিকের মধ্যে আমরা কি বলছি, তাহলে বাকিটা বুঝতে পারছো। এখন যদি পার্সেন্টের কথা বলে, কত পার্সেন্ট প্রবাহিত হয়, 2টা অপশান পাবো, একটা পাবা 2%। আসলে হওয়া উচিত ছিল কি বলতো, 100 ml যদি 0.2 ml, 0.2% হওয়ার কথা ছিল না, কিন্তু আসলে হবে 2%টা বেশি পাবা। 2টাই কিন্তু উত্তর, কোশ্চেন সলভ করলে দেখবা 2টাই আছে 2 জায়গায়।
আরেকটা জিনিস, তাহলে রাসায়নিকের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে? অবশ্যই 98%। এক্ষেত্রে আর তুমি পাবা না এক্সট্রা, এর সাথে বিয়োগ করা লাগবে না, 98 সব জায়গায় এটা আছে। এখন রাসায়নিক রূপে কিভাবে প্রবাহিত হচ্ছে জানা লাগবে। এটা কি করে? হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনের সাথে বাইন্ড করে, তাই তো, করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এটা কি? অস্থায়ী যৌগ, কিন্তু অক্সি হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ, খুবই ইম্পর্টেন্ট। আমরা আগেই পড়ে আসছি হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। কয়টা সাব ইউনিট আছে জানো হিমোগ্লোবিনের? 4টা। এটা মাথায় রাখবা। আচ্ছা, মোটামুটি এখান থেকে এগুলোই লাগে। এরপরে আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়ব। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কথা যদি বলি, প্রথমে যদি আসি এরও ভৌত, বুঝছো? এরও ভৌত। ভৌতর মধ্যে কিভাবে হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হলো, কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এই যে, তাহলে এখানে এনজাইম কি কাজ করবে? নামে মিল আছে, কার্বনিক অ্যাসিড না? তাহলে নামটা কেমন হবে? কার্বনিক অ্যানহাইড্রেস। কি নাম? কার্বনিক অ্যানহাইড্রেস নামটা লাগবে। এরপরে যদি আমরা আসি দ্বিতীয়, এরও রাসায়নিক রূপে হবে। এর মধ্যে ভাগ আছে, 2টা ভাগ। একটা আছে বাইকার্বনেট রূপে, খুবই ইম্পর্টেন্ট। আর একটা কি? প্রোটিনের সাথে বাইন্ড করবে। একটা হলো প্রোটিনের সাথে বাইন্ড করলো, আর একটা বাইকার্বনেট। কোনটা সব থেকে বেশি বলো তো? বাইকার্বনেটটা সব থেকে বেশি, বাইকার্বনেট রূপে। এটা কত? বাইকার্বনেট রূপে। বাইকার্বনেটের মধ্যে বাইকার্বনেট কয়টা জানি? মোটামুটি আমরা 2টা বাইকার্বনেট আমরা জানি, তাই তো? কি কি আছে 2টা বাইকার্বনেট? একটা আছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট, আর একটা পটাশিয়াম বাইকার্বনেট। এখন কথা হলো সোডিয়াম বাইকার্বনেট কোথায় আর পটাশিয়াম বাইকার্বনেট কোথায়? না পা দিয়ে মনে রাখবা। না পা বা না প্লিজ, যেটা দিয়ে মনে রাখতে পারো। কি দিয়ে মনে রাখবা? না পা দিয়ে মনে রাখলেই ভালো। তার মানে কি বোঝাবো এখানে? সোডিয়াম বাইকার্বনেট প্লাজমার মাধ্যমে। না প্লিজ দিয়ে বলে না, ওই মামা না প্লিজ, এই দিয়ে মনে রাখবা। তাহলে প্লাজমার মাধ্যমে যাবে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে বাকি যেটা আছে সেটা তোমার আরবিসির মাধ্যমে যাবে বা অন্য যে কোনো মাধ্যমে, একটা মনে রাখলেই হচ্ছে। আর সর্বশেষ প্রোটিন। কি কি প্রোটিন আছে? 2 প্রকার। এই যে কার্বোমিনো যৌগ বলছে এটাকে, এই প্রোটিনকে 2 প্রকার আছে, একটা হিমোগ্লোবিন আর একটা প্রোটিন। 2টা, একটা হিমোগ্লোবিন আর একটা হলো কার্বোমিনো প্রোটিন। কার্বোমিনো প্রোটিন কত পার্সেন্ট যাচ্ছে আগে দেখো, কত পার্সেন্ট যায়? মাত্র 27 ভাগ। 27% যদি হিসাব করি, মোটামুটি 3 ভাগ পাই। এর মধ্যে হিমোগ্লোবিন রূপে যাবে বেশি, 2% যাবে, 2 ভাগ। আর প্রোটিন রূপে যাবে মাত্র 1 ভাগ বা 1%, এটা মাথায় রাখবা। আর বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট? সব, অধিকাংশ। কত ভাগ যাবে? 65। তাহলে 27, 25 আর বাকি যেটা থাকবে ওইটা যাবে আমাদের ভৌত দ্রাবক রূপে। এইটুকু পড়লেই হচ্ছে, এখানে আর কিছু লাগবে না। তাহলে এখানে বুঝতে পারছো কি কি করলাম? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন। অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে আমরা বলছি 2 ভাগে, তাই তো? একটা ভৌত আর একটা রাসায়নিক। ভৌত মেনলি কিভাবে যাবে? 100 ml 0.2 ml। আর রাসায়নিক বলছি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে 98%, বাকি 2% বা 0.2% ভৌত। এরপরে আমরা বলছি কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটাও ভৌত দ্রাবক রূপে যাবে। কি করবে? পানির সাথে বাইন্ড করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিডের কাজটা কি? কাজটা লাগবে না। কার্বনিক অ্যাসিডের জন্য কোন এনজাইম কাজ করবে? অ্যানাইড্রেস এনজাইম, কার্বনিক অ্যানাইড্রেস। প্রোটিন রূপে বা কার্বোমিনো যৌগ রূপে যায় কত পার্সেন্ট? 27%। 27-এর মধ্যে আবার কি আছে? কার্বোমিনো, একটা হিমোগ্লোবিন আছে, একটা প্রোটিন। হিমোগ্লোবিনটা বেশি 2%, আর 1% কি প্রোটিন। কার্বোমিনো যে হিমোগ্লোবিন, এইটা আবার কিন্তু স্থায়ী পদার্থ, এই জিনিসটা তোমার জানতে হবে। কার্বোমিনো হিমোগ্লোবিন, এই যে কার্বোমিনো হিমোগ্লোবিন, এটা হলো স্থায়ী পদার্থ, এটা মাথায় রাখতে হবে। আমরা বলছিলাম না অক্সি হিমোগ্লোবিন কি বলছি? অস্থায়ী বলছি, আর এটা কিন্তু স্থায়ী। তাহলে ক্ষতিকর কে? এটাই না, স্থায়ীভাবে যদি। এখন আমরা কি বলছি? হিমোগ্লোবিনের 4টা সাব ইউনিট। একটু ভাবো, সাপোজ সবগুলো যদি বসে যায় কোনো কারণে, তাহলে কি অক্সিজেন বসতে পারবে? হিমোগ্লোবিনের কাজ তো কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে না, ওর কাজ কি? অক্সিজেনটা পরিবহন করা। অক্সিজেন যদি না বসে তাহলে বিভিন্ন জটিলতা দেখা যাবে, তাই তো? আচ্ছা, তার মানে এটা খারাপ। এরপরে আমরা আসি
এগুলো পড়াইছি। তাহলে এরপরে বললাম আমরা কি প্লাজমার মাধ্যমে যাবে কি সোডিয়াম বাইকার্বনেট, আর বাকি লোহিত রক্তকণিকার মাধ্যমে যাবে কি পটাশিয়াম বাইকার্বনেট। এই টাইপের জিনিসগুলো লাগবে। ক্লোরাইড শিফট বলে একটা মতবাদ আছে। ক্লোরাইড শিফট মতবাদ মানে কি ক্লোরাইডটা শিফট হয়ে যাবে, কোথা থেকে কোথায় শিফট হবে আমি মনে রাখতাম P2R, মানে কি প্লাজমা থেকে আরবিসি, এটা মাথায় রাখবা। ক্লোরাইড শিফট কোথা থেকে কোথায় হচ্ছে এদিকে আর হবে না, আচ্ছা আরবিসি মাথায় রাখবা। এখানের পড়াশোনা আর নাই। এরপরে শ্বাস সংযোগের ভূমিকা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়া আছে। এর মধ্যে দেখো কি কি জিনিস বারবার আসবে এবং ভুল করার মতো জিনিস। এই যে এই জিনিসটা একটা ভুল করার মতো জিনিস। হিমোগ্লোবিনকে আমরা ভাঙলাম, কি কি পাইলাম? হিমোগ্লোবিনকে ভেঙে একটা পাইলাম আমরা হিম, একটা পাইলাম গ্লোবিন। প্রোটিন অংশ কোনটা? গ্লোবিনটাই আমাদের প্রোটিন অংশ। আচ্ছা এরপরে আমরা কি কি জানবো? এই যে হিম আর গ্লোবিনের অনুপাতটা জানবো। এদের আবার অনুপাত কত থাকে? খুবই ইম্পর্টেন্ট। তাইলে তোমার যদি উল্টায় দেয় 25:1 তখন চেঞ্জ হয়ে যাবে গ্লোবিন ইস টু হিম। তো সময় মাথায় রাখবা হিম শব্দটা ছোট, গ্লোবিনটা বড়, এই কারণে 1:25 এইভাবে মাথায় রাখবা। আর সর্বশেষ যে জিনিসটা লাগবে, এই যে হিমের কত ভাগ লৌহ থাকে আর পূর্ণবয়স্ক মানুষের কত গ্রাম লৌহ থাকে, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই হিমের থাকে 33.33 ভাগ থাকে লৌহ, আর পূর্ণবয়স্ক মানুষের কত থাকে? 4-5 গ্রাম। কি দিবে? কোশ্চেনে দিবে 2-3, 2-3 থেকে শুরু করবে, 2-3, 3-4, 4-5, 5-6। তোমরা অধিকাংশ এই 5-6টাই মারবা, বুঝছো? মারলে এইটাই মারবা, মাথায় রাখবা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 4টা সাব ইউনিট, এগুলো আগের পড়া। এরপরে দেখো আমরা কি পড়বো? সাইনোসাইটিস। অনেক সহজ কিন্তু। সাইনোসাইটিস কিভাবে মনে রাখা যায়? সাইনাস মানে আমরা কি বুঝি? ফাঁকা জায়গা, গহ্বর বা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় কি হয়? মেনলি পুষ জমে, যেটাকে ইংরেজিতে বলা হয় পাস। এই ফাঁকা জায়গায় পাস জমে, তাই তো? এটাই বলছি সাইনোসাইটিস। আইটিস মানে কি জানি আমরা? প্রদাহ হবে, তাহলে সাইনাসের প্রদাহের কারণে এটা হবে। এরপরে আমরা কি জানবো? ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ খুব বেশি আসেনি, বা নিম্ন শ্বাসনালীর। তারপরেও মনে রাখা সহজ কিভাবে? গলার উপরে যারা আছে, গলার উপরে যারা আছে, যেমন কি আমি যদি বলি টনসিল আছে, তাহলে টনসিলাইটিস। সাইনোসাইটিস, সাইনাসগুলো সব উপরেই থাকে, নিচেই তো নাই, মনে রাখতে পারবা। ল্যারিংস উপরে, ওটাইটিস মিডিয়া কান, সব উপরে, তাই তো? মানে গলা থেকে যা আছে উপরে সবই আমরা কি বলবো? ঊর্ধ্ব শ্বাসনালী। তাহলে নিচে যারা আছে দেখো, নিউমোনিয়া ফুসফুস নিচে না? যক্ষা এটাও তো সেম, ফুসফুসের সব নিচে। এই যে ব্রঙ্কাস নিচে, তাই তো? ফ্লু সব শ্বাসনালী, সব কি নিচে। তাহলে গলা দিয়ে তুমি মনে রাখতে পারো সাইনোসাইটিস। তাহলে কয়টা সাইনাস আগে আগে আমাদের জানতে হবে। এর মধ্যে আমরা অস্থিপূর্ণ বায়ুপূর্ণ অস্থি আমরা পড়ছিলাম, কোনটা? ম্যাগজিলা পড়ছিলাম। আরও ছিল অনেকগুলা, যে ফ্রন্টাল একটা বায়ুপূর্ণ অস্থি, এমথয়েড আর স্ফেনয়েড, এই নামগুলো জানতে হবে। কি কি সাইনাস আছে? তাইলে 4 জোড়া কিন্তু দুই পাশে থাকবে। আছে আমাদের ম্যাগজিলারি, ফ্রন্টাল, এমথয়েড, স্ফেনয়েড। এরপরে সবার দেখো সেম কিন্তু, মাথায় ব্যথা। সাইনাস মানে কি? মাথায় ব্যথা, উপরে না, তার মানে মাথা রিলেটেড। ইভেন দাঁতেও যদি যন্ত্রণা করে ওটা কিন্তু মাথায় চলে যায়। এ কারণে মুখমণ্ডলের যে কোনো ব্যথায় থাকবা মাথায় চলে যাবে, এটা মনে রাখতে পারবা। তাহলে ম্যাগজিলারি সাইনাস মানে আমরা কোথায় বলবো? ম্যাগজিলা যেহেতু এটা, এর উপরে যেগুলো থাকবে ম্যাগজিলারি সাইনাস। ফ্রন্টাল, ফ্রন্টাল যেহেতু সামনে, তাহলে চোখের সামনে, মনে রাখতে পারবা। এমথয়েড, এটা কি বলছে? দুই চোখের মাঝখানে, জানা লাগবে কোনটা? স্ফেনয়েড, একটাই ব্যতিক্রম আছে। এমথয়েডের ভেতরে যদি যাই সেটাকে আমরা কি বলবো? স্ফেনয়েড। তাইলে এইটা আলটিমেটলি চলে যায় চূড়ায়, এই যে মাথার চূড়ায় ব্যথা, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই মাথা ব্যথা আছে। তাহলে মাথার চূড়ায় ব্যথা যদি বলে কি বলবো? স্ফেনয়েড, মাথায় রাখতে হবে। কারণ কি? এমথয়েডের ভেতরে, মানে আলটিমেটলি মাথায় চলে যায়। সাইনোসাইটিস থেকে কি কি লাগতে পারে? একটা ভাইরাস, এই ব্যাকটেরিয়ার নাম আসছিল তোমাদের, ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস, এই একটা জিনিসই জানবা। এরপরে দুইটা জিনিস আমাদের জানতে হবে সবার ক্ষেত্রে সেম, অ্যাকিউট মানে কি আর ক্রনিক মানে কি। ক্রনিক মানে দীর্ঘমেয়াদী, এটা আমরা কি বলছি? দীর্ঘমেয়াদী। আর অ্যাকিউট মানে আমরা কি বলছি? স্বল্প মেয়াদী। এটা আমরা বলছে 4 থেকে 8 সপ্তাহ, মোটামুটি বলা যায় 2 মাসের কম, তাই তো?
তাহলে 2 মাসের কম যদি থাকে রোগটা তাকে আমরা কি বলবো, অ্যাকিউট বলবো। আর 2 মাসের বেশি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, ক্রনিক বলবো। এটা মাথায় রাখবা, এখান থেকে আর কিছু লাগে না। কি কি কারণে হইতে পারে একদমই ইম্পর্টেন্ট না, একটু দেখতে পারো। একটা হলো ইউএস্ট্রেশিয়ান টিউব আর একটা সিস্টিক ফাইব্রোসিস, এই 2 কারণে হইতে পারে। আর এখান থেকে ইম্পর্টেন্ট না। এরপরে আর কি কি আছে, ওষুধ টষুধ লাগবে না। এই যে ক্রনিক সাইনোসাইটিস, দেখো অ্যাকিউট যদি হয় অনেক সময় কি চিকিৎসার দরকার হয় না এরা বলতেছে, কিন্তু ক্রনিক হলে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা চালিয়ে যাওয়া লাগে। তাহলে আমরা আবারও বলি সাইনোসাইটিসের মধ্যে কি কি আছে, তাহলে সাইনাস কি কি আছে, প্রথমে আছে ম্যাক্সিলারি, এটা আমরা পড়ছি। ফ্রন্টাল আছে, এখানে কি আছে, আচ্ছা স্পেনয়েড এমথয়েড, এর মধ্যে স্পেনয়েডটা থাকে ভেতরে, যার কারণে মাথার চূড়ায় ব্যথা হয়। এরপরে আমরা কি জানবো, একটা ব্যাকটেরিয়া দায়ী, কি বললাম, অনলি স্ট্রেপ্টোককাস জানলেই হচ্ছে, এক্সট্রা কিছু জানা লাগবে না। এরপরে অ্যাকিউট আর ক্রনিক বললাম, 4 মাসে, সরি 4 মাস লিখছিলাম নাকি, 2 মাস হবে, 2 মাসের কম 2 মাসের বেশি। আর অ্যাকিউটের ক্ষেত্রে চিকিৎসা লাগে না, ক্রনিকের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা চালানো লাগে। জ্বরটা লাগবে, শিশুদের ক্ষেত্রে জ্বর, এখানে এই চ্যাপ্টারে 2টা জ্বর আছে। এটা কি সেন্টিগ্রেড না, আচ্ছা সেন্টিগ্রেড হইলে তো পুড়ে যাবে। আর একটা আছে 104.4 বা 104ও আছে, কোথাও কোথাও। 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো 104.4 অথবা 104 যদি পাও, এটা মাথায় রাখবা। এটা কার ক্ষেত্রে, এই যে ওটাইটিস মিডিয়া, বুঝছো, এই 2টা জ্বর তোমার আছে, তাহলে 2টা জ্বর এক পাশে লিখে রাখবা। এটা বললাম সাইনোসাইটিস আর একটা ওমা। আচ্ছা এবার আমরা পড়ি ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মানে কি বলছি, ওটাইটিস মানে কানের প্রদাহ, তাই তো। ওটো, ওটো কথাটা দ্বারা বোঝায় কান, ওটো টক্সিসিটি বলে এই কারণে। ওটো কথাটার দ্বারা কি বোঝায়, কান বোঝায়। আর কানের প্রদাহকে কি বলবো, আইটিস বলবো, ওটাইটিস। আর মিডিয়া মানে কি, মিডিয়া মানে মাঝখানে, তাই তো। তাহলে ওটাইটিস মিডিয়া মানে কি বললাম, মধ্যকর্ণের প্রদাহ। এখানে কি আছে, এই যে ইউএস্ট্রেশিয়ান নালী থাকে, এই ইউএস্ট্রেশিয়ান নালী কোথায় থাকে জানো, মধ্যকর্ণ আর এদিকে গলবিল, 2টার মধ্যে সংযোগকারী নালী হলো ইউএস্ট্রেশিয়ান নালী, মধ্যকর্ণ আর গলবিল। এই নালীতেই মেনলি তোমার অসুবিধাটা হয় এই কারণে। কারণ কি বলতো, বাচ্চাদের ক্ষেত্রে যে মধ্যকর্ণে আমরা ইয়ার ওসিকল থাকে না, ওসিকল গতদিন পড়ছি, কিন্তু ওসিকল কর্ণের সাথে যুক্ত, ওয়েবেরিয়ান ওসিকল পড়ছে। এই ওসিকলটা তোমার বেশি শক্ত থাকে না। কর্নাসতে কি কি আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এরা শক্ত থাকে না, যার কারণে বেশি বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এক্ষেত্রে কি কি আছে, এই যে এখানেও লাগবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই জিনিসটা জানবা। আগের মতোই দেখো, স্বল্পস্থায়ী বা অ্যাকিউট, দীর্ঘস্থায়ী বা ক্রনিক। 2 থেকে 4 সপ্তাহ নিরাময় হয়, 2 থেকে 4 সপ্তাহ বেশি লাগে, দুইটাই প্রায় সেম। একটা জিনিসই লাগবে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর কি কি লাগতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে সব 4 দিয়ে মনে রাখবা, 4 দিয়েই আছে। দেখো কি কি আছে, 4 মাস থেকে 4 বছর আছে। টেম্পারেচারটাকে এই যে 100.4 ডিগ্রি ফারেনহাইট প্লাস বা 104 ডিগ্রি ফারেনহাইট প্লাস, এই 2টা জিনিস পড়লেই হচ্ছে। এখানে আমরা কি দিতে পারি, এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা যেহেতু হয়, এই কারণে এই নিউমোনিয়া থেকে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন আমরা দিতে পারি। আর কি কি মনে রাখবো, এই যে মাইরিঙ্গোপ্লাস্টি, কানের পর্দা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কি করব, মাইরিঙ্গোপ্লাস্টি করব। এই 2টা জিনিস জানবো। তাহলে ওটাইটিস মিডিয়া আমরা আবারও পড়ি, ওটাইটিস মানে কি, কানের প্রদাহ, আর মিডিয়া মানে মধ্যকর্ণ। কি দিয়ে মাথায় রাখবো, অ্যাকিউট আর ক্রনিক তো আমরা জানি সব সেম, 2 থেকে 4, 2 থেকে 4-এর বেশি সপ্তাহ, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এরপরে কি বললাম, এখানে 4 দিয়ে আছে, তাই তো। সবগুলো বাচ্চাদের ক্ষেত্রে 4 দিয়ে পাবো। কি কি আছে, 4, আচ্ছা, আর 104 ডিগ্রি ফারেনহাইট, আচ্ছা এটুকুই লাগবে। আর সর্বশেষ কি বললাম, নিউমোনিয়া দ্বারা যেহেতু হয় এই কারণে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন দেব। আর কানের পর্দা ছিদ্র হয়ে গেলে কি করব, মাইরিঙ্গোপ্লাস্টি। সিগারেটের শলাকায়, ছেলেরা আসলো না আজকে, 4000 রাসায়নিক উপাদান থাকে, 4000। আর প্রতি টানে বা একটা টানে কয়টা উপাদান আছে, 500। 500 উপাদান আছে, তাহলে কয়বার টানতে হবে বলো তো, 500 আসে, আর আছে কত, 4000, 8 টান, তাই তো। এগুলো লাগবে না আসলে, এইটুকু পড়লেই হচ্ছে। অধূমপায়ীর আর ধূমপায়ীর ফুসফুসের এক্স রে, তোমরা কোনটাকে নিবা, এই যে সাদা, এটাকে নিব আমরা, তাই তো।
ওইটাই খারাপ। কেন হয়েছে সাদাটা, কেন হয়েছে? কারণ ধোঁয়াটা ভেতরে গেছে, তাই তো, ভেতরে গিয়ে জমা হয়েছে, তাই তো, বাতাস জমা হয়েছে এখানে। এখানে মাথায় রাখতে হবে বাতাস পানি এগুলো জমা হয়েছে, এই যে ধূমপাই কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটাই ব্যতিক্রম। চকচক করিলেই শোনা নাই হয়। স্বাভাবিক ফুসফুস, অধূমপায়ের ফুসফুস সবই স্বাভাবিক থাকবে, সবই স্বাভাবিক, তাই তো, দেখো সবই স্বাভাবিক, এটা পড়াই লাগবে না। তাহলে এখানে একটা জিনিসই মাথায় রাখতে হবে, এর এক্স রে ফিল্মটা কেমন হবে, তাই না? কালো হবে না, সাদা হবে, এই যে অসংখ্য সোপের মতো চিহ্ন, এটা মাথায় রাখবা। ওই যে বাতাস ভেতরে গেছে না, ওইখানে জমা হয়েছে বাতাস, এয়ারটা। আর কি হবে তাহলে? সবই ক্ষতি হবে না? ক্ষতি যদি হয়, অ্যালভেলাসের সংখ্যা কমে যাবে, সিলিয়া বিনষ্ট হবে, এমফাইসিমা হইতে পারে, সব খারাপ জিনিস। ইভেন টিউমার ক্যান্সার হয় আমরা জানি, তাই তো, বুড়ো বয়সে অনেকের হয় না, যারা চেইন স্মোকার তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এটা পারবা? তাহলে অধূমপায়ী আর ধূমপায়ের মধ্যে পার্থক্য কি বললাম আমরা? ধূমপায়ের ক্ষেত্রে কি পাবো? এক্স রে ফিল্ম কালো, সাদা পাবো, ছোপ ছোপ পাবো। কিসের জন্য? কারণ ভেতরে বাতাসটা জমা হয়েছে। আর কি? সব ক্ষতি হবে, তাই তো, সিলিয়া ছিল ক্ষতি হবে, অ্যালভিওলাস ছিল, সবই ক্ষতি হবে মোটামুটি। প্রায় শেষ। কি কি জানা লাগবে? ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সিগারেটের, জাস্ট এটুকু জানা লাগবে। সিগারেটের ধোঁয়ায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে মনিটা, মনে রাখবা, নিকোটিন, টার আর কার্বন মনোক্সাইড। এই যে কার্বন মনোক্সাইড থাকে কিন্তু সিগারেটে, নট কার্বন ডাইঅক্সাইড। এরপরে এখান থেকে অল্প কয়েকটা জিনিস জানবো, কেমন? এমফাইসেমার ফ দিয়ে মনে রাখবা, এমফাইসেমার ফ দিয়েই সব আছে। কি হবে? ফুসফুস, ফেটে, ফাঁকা জায়গা, তিনটা ফ আছে। কি কি আছে? ফুসফুস, ফেটে, ফাঁকা জায়গা, এটাকে আমরা কি বলবো? এমফাইসেমা বলবো। ব্রঙ্কাইটিস, আইটিস, সহজ কথা যদি বলি ব্রঙ্কাসের প্রদাহ, তাই তো, এখানে তো প্যাঁচাই দিছে, এত কিছু না, ব্রঙ্কাসের প্রদাহ। এখানে বলছে ট্রাকেয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি, ওই ট্রাকেয়ার পরেই তো, ট্রাকেয়া যদি আক্রান্ত হয় ব্রঙ্কাসে আক্রান্ত হবে, এই অনুযায়ী এরা লিখছে ব্রঙ্কাইটিস। ফুসফুসের ক্যান্সার তো হয়, এটা আমরা বললাম, কিছুই লাগবে না কিন্তু, ধূমপানের কারণে হয় আমরা জানি। প্লিউরিসি মানে কি বলছে বলো তো? প্লিউরা কথাটা আছে না, ফুসফুসের ক্ষেত্রে পদ্মার নাম কি? ফুসফুসের ঝিল্লি, প্লিউরাতে প্রদাহ, তাইলে প্লিউরিসি বলবো। এরপর ফাইব্রোসিস, যে শ্লেষা বা মিউকাস থাকে, মিউকাসটা কি হয়? পুরু হয়ে যায়, ঘন হয়ে যায়, এই জিনিসটা জানতে হবে। আর কিছুই নাই, তাহলে রোগগুলো আমরা আরেকবার পড়বো। কি পড়লাম? সক্রিয় উপাদানের মধ্যে কি থাকে? ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে তিনটা, মনিটা, কি কি থাকে? কার্বন মনোক্সাইড, নিকোটিন আর টার থাকে। আচ্ছা, সর্বশেষ আমরা বললাম এমফাইসেমা। এমফাইসেমার মধ্যে কি কি আছে? তিনটা ফ আছে, কি? ফুসফুস, ফেটে, ফাঁকা জায়গা। এরপরে আমরা ব্রঙ্কাইটিস, আইটিস মানে প্রদাহ, তাহলে ব্রঙ্কাসের প্রদাহ, ব্রঙ্কাসের আগে ট্রাকিয়া আছে, এই কারণে ট্রাকিয়া সহ ব্রঙ্কাসের প্রদাহ। সর্বশেষে আমরা কি বললাম? প্লিউরিসি, প্লিউরার প্রদাহ। প্লিউরাটা কি? ফুসফুসের ঝিল্লি। আর অ্যালভিওলাস যেটা দ্বারা পৃথক থাকে তাকে কি বলবো? কি বলবো? ট্রাবেকুলি বলবো, ট্রাবেকুলি। আর সর্বশেষ যদি বলি ফাইব্রোসিস, মানে কি? মিউকাসটা পুরু হয়ে যাবে, এই যে মিউকাস যেহেতু জমে যাবে, প্রাচীরটা হয়ে যাবে পুরু, এটাকে ফাইব্রোসিস। শেষ এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কোশ্চেন আসলে আমার দেয়নি, কিছু করার নাই, নেক্সট দিন হয়তো সলভ করা দেওয়া লাগবে। 4-5টা কোশ্চেন আছে সহজ, এগুলোর মধ্যে আর লাগবে না। তাহলে এই চ্যাপ্টার এখানেই শেষ। রিটেন, এই যে ধূমপাই আর অধূমপাই সবার আগে পড়তে হবে। ফুসফুসের সেল খুবই ইম্পর্টেন্ট। আর কি কি আসতে পারে? আরও শর্ট কোশ্চেন কিছু আসতে পারে, যেমন মনে করো যে এই যে কয়েকটা সংখ্যা টাইপের জিনিস আসতে পারে যেগুলো পড়ালাম। আর কি আসতে পারে? তোমার এখানে ওটাইটিস মিডিয়ার সেক্ষেত্রে লক্ষণ বলতে পারে, যেগুলো চাপ দিয়েই হয়ে যাবে, বুঝছো? আর তারপর সাইনোসাইটিস, এইগুলাই মেনলি, এর বাইরে কিছু নাই। এখান থেকে কোশ্চেন খুবই কম আসছে তোমাদের। এরপরে আমরা পড়াবো 2 চ্যাপ্টার। 2 চ্যাপ্টার তো আরও সহজ না? আচ্ছা, নেক্সট দিন আমরা পড়াবো, ভাবছি 1 চ্যাপ্টার পড়াবো বোটানি। একটা অনেক বড়, 1-9, এই দুটা অনেক বড়, এই কারণে এই দুইটা আগে শেষ করাতে হবে, আমার পরে এক্সাম আছে, বুঝছো? কারণ ওর মধ্যে অনেক চাপ হয়ে যাবে একটা পড়ানো। হয়েছে?
না এই 2 দিনে পড়াবো? হ্যাঁ পড়ানো যায়, সমস্যা নেই। 9 নাম্বার তোমার একটু যদি বুঝে পড়া যায় বা শর্টকাটে পড়ার টেকনিক আছে, বুঝছো? 9 নাম্বার আসলে ছড়ানো সেটা না, তো এই কারণে অনেক বড় লাগে, বেশি টাইম লাগবে না। টাইম নিয়েই পড়াবো, ঠিক আছে, 2 দিনেই পড়াবো। আসি, কোষ বিভাজন কয় প্রকার আছে? 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। এগুলো মোটামুটি জানো। অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে ঘটে? অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীব, যা উন্নত না তারা। আর মাইটোসিস, মায়োসিস উন্নতদের ক্ষেত্রে বেশি ঘটে, তাই তো? আচ্ছা, মাইটোসিস কেন বলছি আমরা? সমীকরণিক বিভাজন বলছি। কেন বলছি? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সমান থাকে। বৈশিষ্ট্য কেমন থাকবে? হুবহু মাতৃকোষের মতো, এই টাইপের জিনিস আমরা জানি। মাইটোসিস বললে আমরা কি বুঝবো? শুধুমাত্র কি হবে? বৃদ্ধি, অনলি বৃদ্ধি। আচ্ছা, আর মায়োসিসের মাধ্যমে এটাকে কি বলছে? হ্রাসমূলক বিভাজন, উন্নত চরিত্র চলে আসবে, তাই তো? এই টাইপের জিনিসগুলো তোমার এখানে আছে। প্রথমে যে কোশ্চেনটা বারবার আসছে, কোনটা? প্রথম কোষ বিভাজনকে লক্ষ্য করেন, ফ্লেমিং। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, মাইটোসিসের মধ্যেও পড়বা। প্রথম কোষ বিভাজন ডিরেক্ট কিন্তু দিয়ে দিবে না যে সামুদ্রিক স্যালামান্ডারের প্রথম কোষ বিভাজনকে লক্ষ্য করেন, শুধু এটাই আসতে পারে, প্রথম কোষ বিভাজনকে লক্ষ্য করেন ফ্লেমিং, এটুকু পড়লেই হচ্ছে। কয়েকটা নাম আমরা জেনে নেই। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো বোঝো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বোঝো না? সকল গ্যামিট কি? হ্যাপ্লয়েড। আর দেহকোষের কথা যদি বলি, আন্দাজে বলা যাবে না, উন্নত আর অনুন্নতর বিষয় আছে, বুঝছো? উন্নতর ক্ষেত্রে আমরা কি বলবো? যারা উন্নত না, হ্যাপ্লয়েড। আমি যদি উদ্ভিদের মধ্যে ক্লাসিফিকেশন করি, ব্রায়োফাইটা পর্যন্ত সবাই হ্যাপ্লয়েড, লাগবে না তোমাদের তো এগুলো নাই। ব্রায়োফাইটা পর্যন্ত সবাই হ্যাপ্লয়েড, এরপর টেরিডোফাইটা থেকে প্রথম ডিপ্লয়েড শুরু হয়। আচ্ছা, এই টাইপের জিনিস আমরা জানি। দেখো, দেহকোষ কিন্তু 2n, কিন্তু শুক্রাণু ডিম্বাণু n। কোষ বিভাজন তাহলে 3টা পড়লাম। অ্যামাইটোসিসকে আমরা কি বলছি? প্রত্যক্ষ কোষ বিভাজন, অনেক সহজ সরল, তাই তো? এরা যেহেতু অনুন্নত, এই কারণে এরা অনেক সহজ সরল, একবারেই ডিরেক্ট 2 ভাগে ভাগ হয়ে যাবে, তাই তো? প্রত্যক্ষ কোষ বিভাজন, সহজ সরল বিভাজন। আর মাইটোসিস এক্ষেত্রেও 2 ভাগে ভাগ হয়ে যায়, সমান 2 ভাগে ভাগ হয়, কিন্তু এটাকে আমরা সহজ সরল বলতে পারবো না, এটা একটা জটিল ধাপ, যেহেতু 5টা ভাগে আমরা ভাগ করতেছি, তাই তো? এরপরে মায়োসিস, যেটাকে বলছে হ্রাসমূলক বিভাজন। তাহলে যে উন্নত চরিত্র, উন্নত বৈশিষ্ট্য কিসের জন্য? অবশ্যই মায়োসিসের জন্য। আর যদি বলি দৈহিক বৃদ্ধি, সেক্ষেত্রে মাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা মোটামুটি দেখলাম। কাদের ঘটে তাইলে আমরা কি বলতে পারি? দেখো, সকল অনুন্নত যারা আছে, ইস্ট আছে, অ্যামিবা আছে, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। ব্যাকটেরিয়া যখন পড়বো দেখবা বাইনারি, এই যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন খুবই ইম্পর্টেন্ট, তাই তো? এই জিনিসটা লাগবে। স্ট্রাসবার্জার অতটা ইম্পর্টেন্ট না, বলছে অ্যামাইটোসিস থেকে উন্নত ও জটিল প্রক্রিয়া শুরু হয়, দরকার নেই। মাইটোসিস নিয়ে পড়বো, সমীকরণিক বিভাজন। কি বলছে? সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে 2 ভাগে আমরা ভাগ করি, একটা হলো নিউক্লিয়াসের বিভাজন, তাই তো? এখানে সংজ্ঞার মধ্যে দেখো 2টা জিনিস লেখা আছে, একটা হলো নিউক্লিয়াস আর একটা কি? সাইটোপ্লাজম। ওটাই কি একবার করে বিভাজিত হবে। তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? নিউক্লিয়াস কথাটা দ্বারা কি বোঝায়? ক্যারিয়ন বোঝায়, তাই তো? তাহলে এর নাম কি হবে? ক্যারিও কাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন আছে, ওইটাকে আমরা কি বলবো? সাইটো মিল আছে, সাইটোকাইনেসিস। এই জিনিসটা আমরা জানলাম। এর মধ্যে আমরা কি বললাম? বৈশিষ্ট্যের কি কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না, সমগুণ সম্পন্ন কোষের তৈরি হবে, সম আকৃতির হবে। এরপরে আমরা বলছিলাম ফ্লেমিং আসবে বারবার, এই যে ফ্লেমিং। মাইটোসিস নামকরণ কে করেন? ফ্লেমিং। মাইটোসিস ফ্লেমিং। আর ফ্লেমিং কি করেন? প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে ফ্লেমিং দিয়ে 2টা কথা আছে, একটা কি মাইটোসিস কোষ বিভাজন, আরেকটা প্রথম কোষ বিভাজন, 2টা জিনিস। এরপরে দেখো ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেন? স্লাইখার। এই 2টা জিনিস মোটামুটি তোমাদের জানতে হবে। এখন বলি সমীকরণিক বিভাজন পারলাম, কোথায় ঘটে? যদি আমি বলি কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন, অবশ্যই যেখানে কি থাকবে? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েডের ক্ষেত্রে ঘটতে পারে। আমি যদি একটু ভাগ করি, অনুন্নত ক্ষেত্রে আমরা ভাগ করতেছি, গ্যামেট থাকলো NN, তাই তো? কি হবে? এটা কিন্তু অনুন্নত। আচ্ছা, গ্যামেট 2n থাকলো, 2n থেকে আবার হবে, সরি
নিচে মেবি 2 তলায় 2n থেকে n হবে, তাই তো? n এর পরে এদের আবার শুক্রাণু ডিম্বাণু তো এমনি n হবেই, এইটুকু জিনিস জানতে হবে আগে। আর উন্নতর ক্ষেত্রে আমি যদি ভাগ করি উন্নত, সেক্ষেত্রে কি হচ্ছে দেহকোষ কি, আচ্ছা দেহকোষের আগে আমরা দেহকোষের আগে কি শুক্রাণু ডিম্বাণু আসবে না, এরও n 2n, এটা কি জাইগোট, জাইগোট কি সবারই 2n, তাই তো? এই জাইগোট থেকে কি তৈরি হবে জানো, দেহকোষ তৈরি হবে উন্নত। কি বললাম, জাইগোট থেকে দেহকোষ, দেহকোষ থেকে এবার কি তৈরি করবে, মাতৃকোষ তৈরি হবে। এটাও কি 2n, তাই তো? তারপরে মায়োসিসের মাধ্যমে nn, বুঝতে পারছো? এটা হলো উন্নত আর অনুন্নতের মধ্যে পার্থক্য। এখন কথা হলো কিভাবে মনে রাখা যায়। মেনলি মনে রাখবা মাইটোসিসটা ঘটবে এনে, মায়োসিস ঘটার জন্য মাস্ট কি লাগবে, টয়েস এন লাগবে, এটা মাথায় রাখতে হবে। মাইটোসিস ঘটতে গেলে মাস্ট টয়েস এন লাগবে, জাইগোটে না কিন্তু, টয়েস এন থাকা লাগবে। এই যে মাতৃকোষ, যে কোষটা বিভাজিত হবে তার কি হওয়া লাগবে, টয়েস এন হওয়া লাগবে। এখন যদি বলি এরপরে দেখো তাহলে মাইটোসিস কোথায় ঘটবে, এখন যদি বলি এক কথায় যদি বলি যেগুলো বাড়ে, যেসব জায়গা বাড়ার মতো তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, মাইটোসিস কোষ বিভাজন। আর কোথায় ঘটবে না, যারা স্থায়ী কোষ, যারা বিভাজিত হয় না তাদের ঘটবে না। তাহলে মনে রাখা যায় কিভাবে দেখো, এই যে বিভাজন ক্ষমতা সম্পন্ন যেগুলো বাড়তে পারে, কেমন, কাণ্ড শাখা প্রশাখা বাড়ে, তাই তো? মূলের বর্ধিষ্ণু শিষ্য এগুলো বাড়ে, ক্যাম্বিয়াম সবই কি বৃদ্ধি পায় না, দৈর্ঘ্য প্রস্থে বাড়ে, এগুলো আমরা জানি। এক্সট্রা কি মনে রাখবা, জননাঙ্গ, এই জননাঙ্গ কি এন না, জননাঙ্গ আর যে কোনো বাড়া, এই যে বৃদ্ধি, তাহলে জননাঙ্গ আর জনন কোষ, কনফিউশন কোথায় থাকবে, একটা হলো জননাঙ্গ আর একটা জনন কোষ। দেখো জননাঙ্গ আরেকটা কি আছে, জনন কোষ। তাহলে কোনটায় কি ঘটবে বলো তো, জনন কোষ কি 2n না, এখানে কি ঘটবে তাইলে, মায়োসিস। আর জননাঙ্গে তাইলে কি, বুঝতে পারছো? আর যে কোনো বৃদ্ধি বললে কি বলবো আমরা, মাইটোসিস বলবো। এই দুইটা জিনিস দিয়ে মোটামুটি কোথায় ঘটে বুঝতে পারবা, অ্যান্সার করে আসতে পারবা। এরপরে আমরা যদি দেখি মাইটোসিসের ক্ষেত্রে কি বলা আছে, এগুলো লাগবে না, এগুলো আমরা আগে পড়ছি। দুইটা কোষ চক্র আছে আর একটা ইন্টারফেস দশা আছে। কোষ চক্র মানে কি, কোষের প্রস্তুতি পর্যায়ে, তাই তো? আগে প্রস্তুতি নিবে, এটাই আবার ইন্টারফেসের মধ্যে পড়ে। কারা দেন, হাওয়ার্ড ও পেল্ক। আমাদের দেহে কি পরিমাণ কোষ আছে, 100 ট্রিলিয়ন, মানে 10⁻14, তাই তো? এতটি কোষ আছে। এই দুইটা জিনিস জানবা, কোষ চক্রের প্রস্তাব। এরপরে আমরা বলছিলাম কারা কারা বিভাজিত হয় না, তাই তো? কি কি বলছিলাম দেখো, কারা বিভাজিত হবে না, রক্তকোষ লাল, আরবিসি কখনো বিভাজিত হয় না, পেশি কোষ, স্থায়ী কোষ। এটা তো বলতে পারবা যে স্থায়ী কোষ, আমরা কি বলছি, কোষকে দুই ভাগে ভাগ করছিলাম না 7 চ্যাপ্টারে, একটা কি ভাজক আরেকটা স্থায়ী। কেন বলছি একটা আরেকটার বিপরীত বলেই তো আমরা ভাগ করছিলাম। ভাজক বিভাজিত হইতে পারে, ভাজক বিভাজিত হইতে পারে, স্থায়ী মানে কি বিভাজিত হইতে পারে না, এটা দিয়ে মনে রাখবা। আচ্ছা আর কি কি আছে, সহজ ট্রিক্স যদি মনে রাখতে চাও পলাশ দিয়ে মনে রাখতে পারো, পলাশ। এই যে পেশি কোষ, তারপর স দিয়ে এই সটা মনে রাখবা, স্নায়ু কোষ, স্থায়ী কোষ, ল দিয়ে লাল রক্তকণিকা। এই তিনটা জিনিস পলাশ দিয়ে মনে রাখতে পারো। দুই ভাগে ভাগ করছি আমরা, কি কি ভাগে ভাগ করি, কোষ চক্রের মধ্যে কি পাই, একটা হলো বিভাজন হবে, কোষ বিভাজন হবে মাত্র 5 থেকে 10%, আর টাইম লাগবে। আর মেন প্রস্তুতি নেবে কতক্ষণ ধরে, আচ্ছা তোমরা প্রস্তুতি নিচ্ছ কতদিন ধরে, 3-4 মাস ধরে, তাই তো? আর পরীক্ষা দিবা মাত্র 1 ঘন্টা, এটা মাথায় রাখবা। তাহলে প্রস্তুতিতে টাইম যাবে সব থেকে বেশি, 90 থেকে 95 ভাগ, আর আসল কাজ করবে মাত্র 5 থেকে 10 ভাগ টাইম। এরপরে তোমরা এখন যে পড়তেছো তোমাদের মধ্যে একটা উদ্দীপনা দিচ্ছে না, ছেলেদের ক্ষেত্রে উদ্দীপনা দিবে কে, যে চান্স না পাইলে ব্রেকআপ, বুঝছো? আর ওর ভেতরে, ওর তো বাইরে থেকে উদ্দীপনা দিচ্ছে, ভেতরে ওর নিজের একটা বলবে না যে হ্যাঁ আমারে চান্স পাওয়া লাগবে। ও নিজে থেকে যদি না বলে আমারে চান্স পাওয়া লাগবে, ও কিন্তু জীবনেও চান্স পাবে না। তাহলে ভিতরের উদ্দীপনা কি দিবে, CDK। বাইরে থেকে উদ্দীপনা দিবে কে, GF, গ্রোথ ফ্যাক্টর। আর ভিতরের উদ্দীপনা কে দিবে, সাইক্লিন CDK বলে এটাকে।
মনে থাকবে? ইন্টারফেসকে কি বলছি আমরা? প্রস্তুতি পর্যায়। এই ইন্টারফেস অবস্থায় যে আচ্ছা, এখান থেকে আরও কিছু কোশ্চেন আসছে দেখো, এমনকি এরিথ্রোপয়েটিন, কিডনির কাজ যখন পড়বা, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, রেনিন, এইগুলো কিডনি সিক্রেট করে। এরিথ্রোপয়েটিন নামের সাথে একটা মিল আছে না? এরিথ্রো মানে আমরা কি বলছি, এরিথ্রো থাকলে লাল, তাই তো? তাইলে লোহিত রক্তকণিকা যারা তৈরিতে সহায়তা করবে তাদেরকে কি বলবো? এরিথ্রোপয়েটিন। কোথা থেকে আসে? কিডনি থেকে আসে বলতে হবে কিন্তু। কোথা থেকে আসে? কিডনি থেকে আসে, মাস্ট। এরিথ্রোপয়েটিন আরেকভাবে মনে রাখা যায়, এরিথ্রোপয়েসিস মানে কি বলছিলাম? আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলে এরিথ্রোপয়েসিস। এই জিনিসটা জানবো। ইন্টারফেস অনেক দীর্ঘ পর্যায়ে বললাম, কত পার্সেন্ট টাইম যাচ্ছে? 90 to 95% টাইম এখানে যায়। ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াস তো বিভাজিত হয়নি, এখানে এই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? মেটাবলিক নিউক্লিয়াস। মেটাবলিক নিউক্লিয়াস বা বিপাকীয় নিউক্লিয়াস। ধাপ অনেক সহজে মনে রাখা যায়, দেখো G1 S G2 গ্যাপ। এস মানে কি? সিনথেসিস না? তাহলে এস এর যে কোনো জায়গায় সংশ্লেষণ পাবা, সংশ্লেষণ। এস ধাপটা আমি আগে পড়তে বলি কারণ এখানে সংশ্লেষণ হয়। একটা কথা, কি সংশ্লেষণ হয়? হিস্টোন প্রোটিন। আর একটা জিনিস যেটা না পারলে চান্স মিস, কোনটা? ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে কি জানো? কপি হয় ডিএনএ থেকে ডিএনএ, বুঝছো? তাহলে কি বললাম? দুইটা জিনিস বললাম, এখানে দুইটা জিনিস মাস্ট পারতে হবে। কোনটা কোনটা বললাম? একটা হিস্টোন প্রোটিন আর একটা হলো ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, তাইলে দেখো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? গ্যাপ 1কে ডিএনএ রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশনের জন্য অনেক জিনিস লাগে না? সাস লাগে আমরা যেটাকে বলছি। যেমন রেপ্লিকেশনের জন্য আমরা ওই চ্যাপ্টারে এক চ্যাপ্টারে পড়বো যে জিনিস, একটা সাস বলি। সাস কাকে বলি? ওই যে পিঠা টিঠা তৈরি করে না, সাস থাকে মানে কি? যে জিনিসটা থেকে আমরা তৈরি করব, তাই তো? এর সাস লাগবে। তাহলে সাস হিসেবে কি কি থাকে? অবশ্যই যেহেতু ডিএনএ টু ডিএনএ বলছি মানে কি মাস্ট ডিএনএ লাগবে। আর কি লাগে? একটা এনজাইম লাগে, নামের সাথে মিল আছে, ডিএনএ পলিমারেজ। এটা কিন্তু এই চ্যাপ্টারে পড়া না, বুঝছো? এইটা এই চ্যাপ্টারের পড়া না। সহজ কথা বলতে গেলে ওরা একবারেই লিখছে যে ডিএনএ এই যে রেপ্লিকেশনের জন্য যে যে উপাদান সেটা কোন ধাপে আসবে? তাইলে আগের ধাপে আসবে। যেহেতু এস ধাপে রেপ্লিকেশন হবে, তার আগের ধাপে সব উপাদান কি প্রস্তুত করে রাখবে। একটা জিনিস গেল, আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওই যে সাইক্লিন সিডিকে আমরা কি বলছি? জিএফ কি বাইরে থেকে উদ্দীপনা দিবে আর সিডিকে ভেতরের উদ্দীপনা। ওই উদ্দীপনা যদি ও গ্রহণ করে, সিডিকের কথা যদি ও মানে, তাইলে ও মাঠে নামবে, জীবন ধাপে আসবে। এইভাবে মাথায় রাখবা। তাহলে দুইটা জিনিস, আরেকটা কি? সিডিকে। এইগুলো মনে রাখলেই এনাফ। সর্বশেষ যদি বলি G2, বাকি যা যা আছে সব G2, তাই তো? এর মধ্যে লাগবে না। এবার টাইমটা আমরা পড়বো। টাইম কিভাবে মনে রাখা যায় দেখো। টাইমের ক্ষেত্রে কত সহজে মনে রাখা যায়। তাহলে টাইমের ক্ষেত্রে এটা হলো 30 থেকে 40, তাই তো? এটা হলো 30 থেকে 50। ডিফারেন্স কত? 10, 20। 10 থেকে 20, বুঝছো? এই তিনটা টাইমও মনে রাখবা। আর কাজ তাইলে আমরা কি কি বললাম? G1 ধাপে কি হবে? G1 ধাপে একটা হলো সিডিকে আসবে, যেটা হলো তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা দিচ্ছিল। আরেকটা কাজ কি করবে? রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সব গঠন করবে। রেপ্লিকেশনের জন্য মেনলি কি কি লাগে? দুইটা জিনিস। কি বললাম? সাস হিসেবে লাগে ডিএনএ, মানে যেটা থেকে আমরা তৈরি করব। আরেকটা জিনিস কি লাগে? পলিমারেজ। আচ্ছা, এরপরে আমরা কি বলছি? টাইমের কথা বলছি। 30 থেকে 40, 30 থেকে 50 আর 10 থেকে 20। এখান থেকে আরও একটা কোশ্চেন আসছে দেখো। তাহলে এই যে এদের মধ্যে G1 থেকে এস, এস থেকে G2, এর মধ্যে কি কাজ করবে? এই যে সাইক্লিন ডিটা কাজ করবে। এদের মধ্যে কে কাজ করবে? সাইক্লিন ডি। এটা আসেনি, আসছিল কোনটা? এই যে সাইক্লিন এটা আসছিল। রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করা, এটা মাথায় রাখতে হবে। রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত কে করে? সাইক্লিন এ। এটা কিন্তু আসছিল তোমাদের ভার্সিটিতে। এই দুইটা জিনিস জানবা। এরপরে দেখো, এগুলো আমাদের পড়া শেষ, এগুলো লাগবেই না। এমফেস কত ভাগ টাইম যায়? 5 থেকে 10 ভাগ আমরা পড়ছি। স্তন্যপায়ীদের কত? 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। এগুলো লাগবে না। মাইটোসিসে আমরা ডিরেক্ট সরে যাব। ক্যারিওকাইনেসিস বলছে আর কি? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কে নামকরণ করেন? স্লাইখার নামকরণ করেন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি বলছে? নিউক্লিয়াসের বিভাজন, তাই তো? অনেক সহজে মনে রাখা যায় কিভাবে?
প্রথমে আমরা যাব তাইলে প্রোফেজ। কোনটা? প্রোফেজ। এখানে কি হবে? এই ধাপ প্রথমে যেটা জানবো সব থেকে কি দীর্ঘস্থায়ী, সবচেয়ে দীর্ঘস্থায়ী, প্রথম কথা। দ্বিতীয় কথা, শুরু হয়, কথাটা থাকবে। কি থাকবে? শুরু হয়। কি শুরু হয়? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি শুরু হয়। আর কি কি শুরু হয়? জল বিয়োজন শুরু হয়, সব শুরু হবে। তারপরে কি আছে? স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় বা শুরু হয়। সকল শুরু হয় দিয়ে আমরা মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? সকল শুরু হয়। তাহলে কি কি শুরু হয় একটু লিখে ফেলি। কি কি বললাম আমরা প্রথমে? আচ্ছা, প্রথমে জল বিয়োজনটাই শুরু হয়, বিয়োজন। আচ্ছা, আর কি কি শুরু হচ্ছে? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলাপ, তাই তো? কি হয়? এটা কি বিলুপ্তি ঘটবে নাকি সৃষ্টি হবে? বিলুপ্তি ঘটবে, কিন্তু বিলুপ্তি। আরেকটা কি শুরু হয় বললাম? স্পিন্ডল তন্তু, কিন্তু নট যন্ত্র। প্রথমে কি আগে তন্তু একসাথে মিলে কি তৈরি করবে? যন্ত্র। তাহলে স্পিন্ডল তন্তু এটা সৃষ্টির সূচনা হবে, তাই তো? তিনটা জিনিস শুরু হয় দিয়ে আমরা মনে রাখলাম। যত জল বিয়োজন করবে তত কি হবে? স্পষ্ট হবে না? রং ধারণ ক্ষমতা বাড়বে, স্পষ্ট হবে। জাস্ট এমনি একটু দেখে রাখলে এই যে। এরপরে আমরা জানবো আরেকটা জিনিস, ক্রোমাটিড। ক্রোমাটিড তৈরি হবে। এটাকে আমরা কি বলবো? আরেকটা জিনিস পাবো এক্সট্রা, ক্রোমাটিড। এটাও ক্রোমাটিড তৈরি হবে। এটাকে অপত্য ক্রোমাটিডও বলে কেউ কেউ, অপত্য ক্রোমাটিড। সহজে মনে রাখা যায়। এটা শেষ হোক, তারপরে বুঝাই দেবো। এরপরে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ নিয়ে মোটামুটি আমরা কি কি জানবো? প্রোমেটাফেজ, ওটাকে আমরা কি বললাম? সব থেকে দীর্ঘস্থায়ী। আর এটাকে সব থেকে স্বল্পস্থায়ী বলবো না, স্বল্পস্থায়ী বলবো, বুঝছো? সব থেকে স্বল্পস্থায়ী যদি বলি আবার সেখানে মেটাফেজ চলে যাবে, বুঝছো? কি বললাম? সব থেকে দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী, সব থেকে স্বল্পস্থায়ী, তিনটা কথা একবার সিরিয়ালে আছে। এরপরে আমরা কি বলতে পারি? প্রো। প্রো দিয়ে মনে রাখবা, প্রো ডান্সার মনে রাখবা। প্রো ডান্সার মানে কি করবে? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে, ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোসোমও বলে কেউ, ক্রোমোজোমও বলে, ইংরেজির জন্যই আসলে। প্রো ডান্সার দিয়ে মনে রাখবা। আর কি কি কথা আমরা বলবো? এখানে বলছিলাম স্পিন্ডল তন্তু, তাহলে এখানে কি বলবো? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র যখন তৈরি হবে তখন দুই মেরুর মধ্যবর্তী ফাঁকা স্থান কি বলবো? বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে এর মধ্যে বলা লাগবে। তারপরেও ভুল করবা। কিভাবে ভুল করবা? এটা হলো বিষুবীয় অঞ্চল তৈরি হচ্ছে, কিন্তু বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম অবস্থান করতেছে না। বুঝলো? কি বললাম? বিষুবীয় অঞ্চল, দুই মেরু থেকে বিষুবীয় অঞ্চলে আসবে কোন মেরু? সেক্ষেত্রে আসবে মেটা, তাই তো? এটা মাথায় রাখতে হবে। কিন্তু জাস্ট স্পিন্ডল যন্ত্র যেহেতু তৈরি হলো, মাঝখানে আমাদের বিষুবীয় অঞ্চলটা তৈরি হলো। এরপরে দেখো আমরা এখানে কি বলছিলাম? নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্তি ঘটতে শুরু করে। আর এখানে কি হবে? বিলুপ্তি ঘটে। কি করে? বিলুপ্তি ঘটে, মাথায় রাখতে হবে। আর এক্সট্রা একটা জিনিস লিখে দিব, সবগুলোই কিন্তু আর্টসে, ভার্সিটিতে সবগুলোই ইম্পর্টেন্ট। সর্বশেষ অ্যাস্টারের কথাটা আছে, এর মধ্যে হয়তো কোথায় আছে যায় না। অ্যাস্টার রশ্মি তৈরি হয়। মোটামুটি এইগুলো জানলেই এখানে শেষ। তাহলে আমরা আবার যদি বলি প্রোফেজ আর প্রোমেটাফেজ, পার্থক্য কি কি পাচ্ছি আমরা এখানে? জল বিয়োজন ঘটতে থাকে, এটা পার্থক্য না। পার্থক্য হলো নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্তি ঘটতে শুরু করে, আর ওখানে কি বিলুপ্তি ঘটে। এরপরে আমরা কি বললাম?
ক্রোমাটিড না, ক্রোমাটিডটা এখানে পার্থক্য না। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে ওখানে যন্ত্র। তাহলে ওক্ষেত্রে যন্ত্র যদি হয় এখানে কি বলবো, বিষুবীয় অঞ্চল বলবো। বিষুবীয় অঞ্চল তৈরি হয়, এইগুলোই মোটামুটি পার্থক্য আছে। এটা হলো সবথেকে দীর্ঘস্থায়ী যদি হয় ওটা স্বল্পস্থায়ী। আর কি কি এক্সট্রা এর ফিচার্স কি আছে, প্রোডান্সার, তাই তো ক্রোমোজোমিত দেখা যায়, অ্যাস্টারে তৈরি হয়, এই টাইপের জিনিসগুলো আছে। মেটাফেজ, মেটা মানে মোটা, মনে রাখবা, মেটা মানে কি মোটা। আচ্ছা, মেটাফেজ তাহলে আমরা মনে রাখবো কি দিয়ে, মেটা মোটা। এটা হলো মেটা মোটা দিয়ে মনে রাখবা। এই মেটা দিয়ে একটা কথা লেখা আছে। তাহলে কি বললাম, প্রথমে মোটা যেহেতু বললাম, মোটাটাই বলি, কি হবে, সব থেকে খাটো মোটা হয়, তাই তো। তাইলে কি বলবো এক্ষেত্রে, আচ্ছা তার আগে খাটো মোটা হওয়ার আগে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপের কথা বলি, কারণ ওটা পড়ছি। এখানে কি হবে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মেটা, মেটা দ্বারা কি বোঝাবো, মেটাকাইনেসিস। কি বললাম, মেটা কেন হচ্ছে, আর একটা মেটা মানে কি মোটা, সব থেকে খাটো আর মোটা হবে, তাই তো। এই যে ক্রোমাটিডগুলো সব থেকে বেশি খাটো মোটা স্পষ্ট হবে। কারা, খাটো মোটা, খাটো মোটা হওয়া মানে স্পষ্ট হওয়া, কারা হবে, ক্রোমাটিড, তাই তো। এরপরে একটা কথা বললাম, মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কেন বলছে, এই যে আমরা বলছিলাম না যে মেরু থেকে কি আস্তে আস্তে বিষুবের দিকে চলে আসবে, এটাকে আমরা কি বলবো, বিষুবে অবস্থান, মেটাকাইনেসিস। আচ্ছা, খাটো মোটা হবে। আচ্ছা, খাটো মোটা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, কেন খাটো মোটা হবে, কনডেনসেশন হবে, তাই তো, জট পাকাবে। কনডেনসেশন মানে কি, জট পাকানো। তাহলে কোন প্রক্রিয়া হবে, কনডেনসেশন। একসাথে জট পাকানো বলে কনডেনসেশন। এই টাইপের জিনিসগুলো লাগবে। এরপরে আরেকটা জিনিস, এই যে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হবে। সর্বশেষ কি বললাম, সর্বশেষ অপত্য সেন্ট্রোমিয়ার। অপত্য সেন্ট্রোমিয়ার। তাইলে বুঝতে পারছো, বিষুবীয় অঞ্চল তৈরি, বিষুবীয় অঞ্চলে অবস্থান, দুইটা কিন্তু আলাদা। তৈরি হচ্ছে কোথায়, ওই যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হবে তখন, আর অবস্থান করবে কখন, পরের ধাপ মেটা। এই মেটাফেজকে আমরা কি বলছিলাম, সব থেকে দীর্ঘস্থায়ী কি বলছিলাম, সরি, সব থেকে স্বল্পস্থায়ী বলছিলাম। এরপরে আসি আমরা অ্যানাফেজ। অ্যানা মানে গতি, বুঝছো, অ্যানাফেজ মানে কি বলছি, গতি, মানে বুঝতেই পারছো গতি হবে। কেমন গতি হবে, এটা হলো ওই আবার মেরুর দিকে চলে যাবে, তাই তো। মেরুর দিকে যখন যাবে তখন কি হবে, সেন্ট্রোমিয়ার হবে অগ্রগামী, এই সেন্ট্রোমিয়ার সামনে চলে আসবে, আর অনুগামী হবে কি, বাহুদ্বয়। তাহলে এরকম কি কি আকার দেখতে পাবো, ভি, এল, জে, আই। একটু যদি লক্ষ্য করো, ভি আকার, ভিটা দেখতে কেমন, এই যে মাঝখানে না, তাহলে সেন্ট্রোমিয়ার অবশ্যই মাঝখানে থাকবে। মাঝখানে থাকলে আমরা কি বলবো, এর নাম কি হবে, মেটা মোটা, এগুলো চলে আসবে না। তাহলে এটাকে আমরা কি বলবো, মেটা। মাঝখানে আছে, সেন্টার বা সেন্ট্রোমিয়ার কোথায় আছে, মাঝখানে, এই কারণে একে বলবো আমরা মেটাসেন্ট্রিক। দেখো এল এর কথা যদি দেখো একটু, এই যে সাব মেটা মানে প্রায় মাঝখানে, তাই তো। এখানে আমরা কি বলছি, সাব মেটাসেন্ট্রিক। তারপর যেটা দেখো ও প্রায় টেলের পাশে চলে গেছে, এই যে লেজের পাশে প্রায় চলে গেছে, এটাকে আমরা কি বলবো, হ্যাঁ। তাহলে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, আচ্ছা অ্যাক্ট্রোসেন্ট্রিক, আর সর্বশেষ এর কথা যদি দেখে এরকম হালকা, বুঝছো, এইটাকে আমরা কি বলবো, টেলোসেন্ট্রিক, একদম টেলে চলে গেছে, তাই তো। তাহলে মনে রাখতে পারবো এটা কি বললাম, গতিপর্যায়। কেন গতিপর্যায় বলছি, কোন দিকে যাচ্ছে, যাচ্ছে মেরুর দিকে। এরপরে আমরা কি বললাম,
মেরুর দিকে যখন যাবে তখন ক্রোমোজোম যাবে সামনের দিকে, আর বাহু হবে পেছনের দিকে। এরপরে কি বলছে, কি কি আকার দেখবো, VLJI। আমরা একটা কথা বলছিলাম আগে, ওই যে ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিড হলো আসল কি ক্রোমোজোম না, তাহলে এই অ্যানাফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোম পাবা, অপত্য ক্রোমোজোম। আচ্ছা, এর মধ্যে আর কিছুই লাগবে না। মেরুমুখী পর্যায়ে অ্যানাফেজ পর্যায়ে শুরু হলো, মেরুর দিকে চলতে শুরু করলো। টেলোফেজ যদি বলি, এক কথায় যদি বলি কি হবে, প্রোফেজের উল্টা। টেলোফেজ কি বললাম, প্রোফেজের উল্টা। টেলোফেজটা প্রোফেজের উল্টা। এরপর আমরা তাহলে কনফিউশনগুলো ক্লিয়ার করি। কি কি কনফিউশন হতে পারে, প্রথমে নিউক্লিয়াস ও এনভেলাপ। এরপর দেখো নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলাপ। তাহলে প্রথমে শুরু করলাম আমরা কি, বিলুপ্তি ঘটতে শুরু করে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্তি ঘটতে শুরু, একটা কোশ্চেন আসবে। 2 নাম্বার, বিলুপ্তি ঘটে। 3 নাম্বার, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। 3টা কোশ্চেন, তাই তো? কি বললাম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলাপ, আচ্ছা নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্তি ঘটতে শুরু করে, আমরা কোনটা দিব, 1 নাম্বার, তাই তো? বিলুপ্তি ঘটে কি দিব, 2 নাম্বার। সম্পূর্ণ কথাটা যদি বলে 3 নাম্বার। এই একটা কনফিউশন গেল। আরেকটা কনফিউশন কি কি আছে, আরেকটা কনফিউশন যদি দেয়, একটা হলো কি স্পিন্ডল তন্তু, 2 স্পিন্ডল যন্ত্র। ও শিট, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরেকটা কনফিউশন, অপত্য ক্রোমাটিড, তাই তো? তারপরে আছে এরপরে কি আছে, ক্রোমোজোম। সর্বশেষ কি আছে, নিউক্লিয়াস। কি কি বললাম, অপত্য নিয়ে কনফিউশন, অপত্য ক্রোমাটিড, অপত্য সেন্ট্রোমিয়ার, অপত্য ক্রোমোজোম, আর সর্বশেষ অপত্য নিউক্লিয়াস। কীভাবে মনে রাখো, সহজ। 1, শুধু মনে রাখবা যে 2 নাম্বারটা নাই, 2 নাম্বারটা নাই। 3, 4, 5, বুঝছো? আর ঝামেলা হবে, অপত্য ক্রোমাটিড দিব আর ক্রোমোজোম 1 আর 4 কিন্তু মাথায় রাখতে হবে, মাঝখানে সেন্ট্রোমিয়ার, সর্বশেষ নিউক্লিয়াস। এখানে আর কনফিউশন হওয়ার কথা না। এরপরে আমরা ধরবো সাইটোকাইনেসিস, মানে কি বললাম, সাইটোপ্লাজমের বিভাজন। এখানে একটা জিনিস লাগে, কোষ প্লেট তৈরি হয় কি দিয়ে, জাস্ট এইটুকু, যে ফ্রাগমোপ্লাস্ট আর একটা আছে ভেসিকল, এই দুইটা মিলে কোষ প্লেট তৈরি করবে, জাস্ট এইটুকুই পড়বা। আচ্ছা, ফ্রাগমোপ্লাস্ট আর ভেসিকল। এরপরে আমরা কি পড়বো, আচ্ছা শুধুমাত্র সাপোজ কোষের শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হলো, সাইটোপ্লাজমের বিভাজন হলো না, তাহলে কি হবে, এগুলো সাপোজ বিভাজিত হয়েছে, এরপর যদি বিভাজিত না হয় তাহলে কি একসাথে থাকবে না? তখন আমরা কি বলবো, এটাকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। কি বলবো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলবো। এর নাম কি, মুক্ত নিউক্লিয়ার। এটা কিন্তু কোষ বলবো আমরা, আলাদা কোষ। এখানে হয়নি, কিন্তু এখানে দেখো একটা কোষে একাধিক নিউক্লিয়াস, তাহলে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলছি।
এরকম একটা উদাহরণ কি, নট ডাব, মাথায় রাখবা ডাবের পানি কিন্তু। এখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বললাম, একটা আছে উদ্ভিদ কোষ হইতে পারে, আরেকটা আছে প্রাণী কোষ, তাই তো? কাকে আমরা কি বলছি? প্রাণী কোষকে আমরা প দিয়ে মনে রাখি, তাই তো? প্লাজমোডিয়াম বলছি। প্লাজমোডিয়াম। আর উদ্ভিদ কোষকে তাহলে আমরা কি বলবো? সিনোসাইটিক কোষ বা সিনোসাইট, যাই বলো, তাই তো? বুঝতে পারছো? তাইলে প্রাণী কোষটাই মনে রাখবা প্লাজমোডিয়াম, তাহলে বাকিটা এমনি হবে। এরপরে আমরা আসি, পড়ে ফেললাম, এগুলো পড়বা, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এগুলো কিন্তু আসবে, বুঝছো, শখের জন্য সহজ জিনিস। এরপরে আমরা আসি, তাহলে গুরুত্ব যদি বলি, সবই মোটামুটি পারবা। দেখো, পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, ক্ষতপূরণ সব এরাই করবে। ক্রোমোজোমের সংখ্যা তাহলে কি হচ্ছে? সমতা রক্ষা। সমতা রক্ষা যদি বলে সমান রাখতেছে, আর যদি ধ্রুব রাখা বলে ধ্রুব, সেক্ষেত্রে আমাদের কি হবে? মায়োসিস। এই একটা জিনিস আছে, আর মোটামুটি এগুলো। আচ্ছা, বংশবৃদ্ধি কথাটা তো আসবে না, কখন আসবে? এই যে যখন অনুন্নত প্রাণী আসবে, ক্লামাইডোমোনাস, বংশবৃদ্ধি করা এর কোনো কাজ নয়। এরপরে আমরা বলছি আর একটা কনফিউশন কি আছে, জননাঙ্গ বলছি, আর একটা বলছে জনন কোষ। কোথায় কি হবে বলো? জননাঙ্গে কি ঘটে? জননাঙ্গ কি? গ্যামিট, তাই তো? এন টু এন, তাহলে কোথায় কি ঘটবে? মাইটোসিস, আর এটা মায়োসিস। ভুল হবে আর? আচ্ছা, এর মধ্যে আর কিছু নাই। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি তৈরি হয়? টিউমার ক্যান্সার তৈরি হয়। এর কারণটা কি জানো? P53 নামক প্রোটিন, P53 একটা প্রোটিন, তাই তো? এই প্রোটিনের কাজটা কি? ও অতিরিক্ত বিভাজন হইতে দিবে না, যেটুকু দরকার সেটুকু বিভাজন করবে। কি করবে? কোষকে বিভাজিত হওয়া থেকে রক্ষা করে। এখন এই যখন নিয়ন্ত্রণ হারাই ফেলে, তখন কি? নিয়ন্ত্রণ হারালে কি হবে? তখন কি করবে? এই যে নিউক্লিয়াসের বিভাজন হইতেই থাকবে, তাই তো? এই 2n আকারে বৃদ্ধি হবে। তখন আমরা কি বলবো? তখন বলবো আমরা টিউমার ক্যান্সার তৈরি হবে, তাই তো? এখানে কয়েকটা সংজ্ঞা তাহলে লেখা আছে, এগুলো আমরা পড়লাম। সংজ্ঞার মধ্যে কি কি আছে দেখো। টিউমার সৃষ্টি হওয়া, টিউমার ক্যান্সার দুইটাকে অনকোজিন বলে, যদি এরা আলাদা করছে, বুঝছো? এই কারণে তোমার এই অনকোজিন পড়তে হবে। টিউমার ক্যান্সার দুইটাই অনকোজিন, তুমি শুধুমাত্র টিউমারটা অনকোজিন পড়বা, নাহলে ভুল ধরবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি? টিউমার সৃষ্টি হওয়াকে আমরা কি বলবো? অনকোজেনেসিস। এই যে জেনেসিস মানে কি? সিনথেসিস, তৈরি হওয়া, তাই তো? জেনেসিস মানে কি? তৈরি হওয়া। তাহলে জেনেসিস, অনকোজেনেসিস। ক্যান্সারের ক্ষেত্রে কার্সিনোজেনিক দিব আমরা, দুইটা আলাদা করলাম। কোষ চক্র বিনষ্টকারী। তাহলে কি টিউমার কেন তৈরি হচ্ছে? কোষ চক্র বিনষ্ট করছে, তাই। তাহলে এর নামটা কি হবে? অনকোজিন বলবো, যে জিনটা কাজ করবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, আর যে পদার্থ এ উৎসাহিত করবে তাকে আমরা কি বলবো? মিউটাজেন। মিউটাজেন বা মিউটাজিন। মিউটাজেনিক পদার্থ কার্সিনোজেনিক, এটা লাগবে না। এই ক্যান্সার সৃষ্টিকারক এটাই কার্সিনোজেনিক, এটুকুই লাগবে, বুঝছো? ক্যান্সার তৈরি করবে কার্সিনোজেনিক, আর টিউমার অনকোজেনিক, দুইটা জিনিস মাথায় রাখবা। এরপরে ছড়িয়ে পড়া, কোথাও যদি টিউমার ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়া মানে স্ট্যাসিস কথা পাবা। কি? স্ট্যাসিস। তাহলে টিউমার ছড়িয়ে পড়াকে আমরা কি বলবো? মেটাস্ট্যাসিস। এই জিনিসটাই লাগবে। তাহলে আমি আবারও বলি, কি আছে? টিউমার ক্যান্সার তৈরি হবে কিসের জন্য হবে? মেনলি P53 নামক প্রোটিন। এর কাজটা কি? অতিরিক্ত কোষ বিভাজন হইতে দিবে না। কোনো কারণে যদি অতিরিক্ত কোষ বিভাজন হয়ে যায়, তখন টিউমার ক্যান্সার তৈরি হবে। টিউমারকে আমরা কি বলছি? অনকো বলছি, আর ক্যান্সারকে কার্সিনো বলছি। টিউমার সৃষ্টি হওয়াকে কি বলবো তাহলে? অনকোজেনেসিস। এখন এর জন্য কি কোষ চক্র বিনষ্ট হয়ে যাবে না? তাহলে অবশ্যই টিউমারের জন্য অনকোজিন কাজ করবে। আর সর্বশেষ বলছি কি?
কার্সিনোজেনিক পদার্থ কারা? ক্যান্সার যারা তৈরি করে তারা কার্সিনোজেনিক। মিল আছে, ক ক মিল আছে। আর ছড়িয়ে পড়া যদি বলে তাহলে কি বলবো? মেটাস্টাসিস। কোষের মৃত্যু দুই প্রকার, একটা হলো নেক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। দুইটা জিনিস আছে। নেক্রোসিস কেন বলছি? নেক্রো নিউট্রিশন, বুঝছো? নেক্রো আসছে নিউট্রিশন থেকে। আরেকটা অ্যাপোপ্টোসিস, কি বলছি? পূর্ব নির্ধারিত মৃত্যু। কি বলছে? বা জেনেটিক্যালি মৃত্যু, তাই তো? দুইটা, জেনেটিক্যালি বা পূর্ব নির্ধারিত মৃত্যু। নিউট্রিশনের অভাবে যদি মারা যায়, এখন যদি বলে হার্ট ফেইলারের কথা আমি যদি বলি, হার্ট অ্যাটাক, তাহলে কোন কিসের মধ্যে পড়বে? নেক্রোসিসের মধ্যে। কেন পড়বে? কারণ ওখানে কি অক্সিজেনের অভাব না, তো পুষ্টির অভাব, তো পুষ্টির অভাবে মৃত্যু। নিউট্রিশন হইতে পারে তোমার অক্সিজেন, নাইট্রোজেন সব কিছুই হইতে পারে। আচ্ছা, আর অ্যাপোপ্টোসিস কি বলছি আমরা? জেনেটিক্যালি বা পূর্ব নির্ধারিত মৃত্যু। এর মধ্যে কি পড়বে? এর মধ্যে তোমার যে জিনিসটা লাগবে, কে কাজ করবে বলো তো? মাইটোকন্ড্রিয়া। এটা আমরা ইসে পড়বো এক চ্যাপ্টারে, আগে থেকে পড়াই রাখলাম। মাইটোকন্ড্রিয়া কে করবে? জেনেটিক্যালি মৃত্যু মাইটোকন্ড্রিয়া। কেমন হইতে পারে? ভ্রূণ গঠনের সময় হাতের 5টা আঙ্গুল একসাথে ছিল, পরবর্তীতে পূর্ব থেকে নির্ধারিত করা, সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছে যখন জন্মগ্রহণ করবে এই কোষগুলো মৃত্যুবরণ করবে, করার পরে আলাদা হয়ে যাবে। এই টাইপের মৃত্যুকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস। এরপর মাইটোটিক ইন্ডেক্স, এগুলো খুবই একদমই ইম্পর্টেন্ট না, মানে মোট কোষের মধ্যে কতটুকু কোষ মাইটোসিস করতেছে। আমরা বললাম সবাই কোষ বিভাজনে অংশগ্রহণ করবে না, তাই তো? এই টাইপের জিনিস। এর মাধ্যমে মোটামুটি একটা পার্ট শেষ। এই পার্টটা আরও দ্রুত শেষ হয়ে যাবে। রেস্ট দিব নাকি শেষ করে দিব? শেষ করে দেবো। আচ্ছা, মায়োসিস কি বললাম? আগেই পড়াশোনা করছি, রাসমূলক বিভাজন। কয়েকটা বিজ্ঞানীর নাম আছে এখানে, এর মধ্যে তাহলে সবার আগে বলি কোষ বিভাজন সর্বপ্রথম কে দেখতে পান? ফ্লেমিং। মাইটোসিস নামকরণ কে করেন? ফ্লেমিং। দুইটা জিনিসই আছে। কোন কোষে দেখতে পান বলতো? ফ্লেমিং স্যালামান্ডার কোষে। এখানে আমরা কি বলছি? রাসমূলক বিভাজন কেন বলছি? নিউক্লিয়াসের বিভাজন কয়বার? আর সাইটোপ্লাজম একবার। নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে। হাফ কোষ কেন পাবো? নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে আর সাইটোপ্লাজম একবার। তো বিভাজনটা এমন হচ্ছে, তাহলে এটাকে আমরা 1 বলছি, তাই তো? আর এটাকে বলছে 2। দুইটা ধাপ আছে। মোট কয়টা কোষ পাচ্ছে একটা কোষ থেকে? 4টি, মাথায় রাখবা। আর মাইটোসিসের ক্ষেত্রে কয়টা পাচ্ছে? 2n থেকে 2টি কোষ, তাই তো? এই জিনিসটা একটু জানবো আমরা। এরপরে কি বলছি? দুইটা ভাগ, একটা হলো মায়োসিস 1, মায়োসিস 2। তাহলে মায়োসিস 1টাই মেনলি রাসমূলক বিভাজন, তাই তো? এটাকে আমরা বলছি রাসমূলক। আর 2কে কি বলবো? এটা হলো মাইটোসিসের অনুরূপ। আচ্ছা, এই টাইপের জিনিস জানলেই হচ্ছে, এখানে আর কিছু লাগবে না। বিজ্ঞানীর নাম পড়ে আমরা দেখো, প্রথমে আসে এই যে রাসমূলক বিভাজন লক্ষ্য করেন কে? স্ট্রাসবুর্গার, বার্গার, যাই বলো। এই যে এটা মাথায় রাখবো, মায়োসিস মুর, মায়োসিস মুর, মায়োসিস বা মিওসিস মুর। আর বোভারি কোথায়? বোভারি থেকে বোভাইন কথাটা আসছে, এই যে গোল কৃমির সাথে জড়িত, বুঝছো? গোল কৃমির সাথে জড়িত বোভাইন কথাটা, গরুর চোখে যে কৃমি, এই কৃমিকে গোল কৃমি। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবা। আর একটা জিনিস, আচ্ছা, এই যে হাউসার হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কোষে লক্ষ্য করেন কে বা আবিষ্কার করেন কে? হাউসার। এই জিনিসটা দিয়ে হয়ে যাবে। কোথায় ঘটে? আমরা একটা শখ লিখছিলাম, অনুন্নতদের ক্ষেত্রে কি বলছিলাম? 2n, তাই তো? এখান থেকে আবার n হবে। আর উন্নতদের ক্ষেত্রে কি বলছিলাম? প্রথমে গ্যামিট,
জাইগোট কি হবে? দেহকোষ, জনন কোষ, তাই তো? তারপরে মায়োসিস, এটাই তো। তাহলে এবার একটু লক্ষ্য করো, উন্নতদের ক্ষেত্রে কি হচ্ছে? মায়োসিস কোথায় করতেছে? এই না, কোথায় করতেছে? তাইলে এটা কোন কোষ? দেহকোষ থেকে কি কোষ তৈরি হলো? এটা কি জাইগোট না? এটা কি দেহকোষ? জনন কোষ মানেই কিন্তু জনন মাতৃকোষ, জনন কোষ মানেই জনন মাতৃকোষ। এটা কোন কোষ? জনন কোষ বা জনন মাতৃকোষ, সেম। আর সর্বশেষ জনন মাতৃকোষ থেকে দাসমূলক বিভাজন হলো। তাহলে উন্নত প্রাণীদের কোথায় ঘটবে? জনন মাতৃকোষে, মনে থাকবে। আর অনুন্নতদের ক্ষেত্রে কোথায় ঘটতেছে? কোথায়? জাইগোটেই, তাই তো? জাইগোট ভুল হবে। আর কোথায় ঘটে? জাইগোটে। এরপরে দেখি কোথায় ঘটে বললাম, এই যে হ্যাপ্লয়েড জীবে দেখো জাইগোটে ঘটে। এটা অবশ্যই নিষেক হয়েছে, তাই তো? নিষেক হওয়ার পরে, আর এটা নিষেকের আগে। উন্নতদের ক্ষেত্রে কি নিষেকের আগে। কাদের ঘটে, কোথায় ঘটে? এখানে জানা লাগবে স্পোরটায় বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এটা আমাদের জানা লাগবে। এদের ক্ষেত্রে কোথায় ঘটে? পরাগ মাতৃকোষে পড়তে হবে। স্পোর সৃষ্টিকারী উদ্ভিদের তোমাদের কঠিন আসছে, ওটা দেখবা পরাগ মাতৃকোষ। এরপরে আছে শৈবাল ছত্রাক, এরা কি অনুন্নত না? আমরা আগেই বলছি টেরিডোফাইটা পর্যন্ত কি সবাই হ্যাপ্লয়েড। তাহলে এদের কোথায় ঘটবে? অবশ্যই জাইগোটে, কিন্তু টেরিডোফাইটা পর্যন্ত। আর যদি টেরিডোফাইটা থেকে যদি শুরু করি, এরা আবার সবাই কি? এরা ডিপ্লয়েড, এদের দেহকোষ ডিপ্লয়েড। তাহলে এদের ক্ষেত্রে ঘটবে কোথায়? আমাদের মতোই। আচ্ছা, এটা হলো পার্থক্য, এ কারণে বলছে জাইগোটিক মায়োসিস। এখানে পাওয়া লাগবে না কিছুই। আমরা যদি চলে যাই, দুই ভাগে ভাগ করছিলাম, কি কি? 1 আর 2, কোনটা অনুরূপ? মায়োসিস একটাই মেনলি আমাদের মায়োসিস, আর মায়োসিস 2টা মাইটোসিসের অনুরূপ বা ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন, এগুলো আমরা পড়ছি। তাহলে ভাগ যদি আমরা পড়ি, দেখো ইন্টারফেস তো সবারই থাকবে। তারপরে কি? মায়োসিস 1, এরপরে আবার ইন্টারকাইনেসিস। এই যে কাইনেসিস, দুইটা ধাপের মধ্যে যে ধাপটা এখানে মধ্যবর্তী, সর্বশেষ মায়োসিস 2। মায়োসিস 1-এর ক্ষেত্রেও দেখো ধাপ সেম, 2-এর ক্ষেত্রেও সেম, কিন্তু তবে প্রোফেজটা সব থেকে বড়, তাই তো? প্রোফেজের মধ্যে দেখো ভাগ আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আচ্ছা, এই মেনলি আমাদের এই ধাপটাই পাওয়া লাগবে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ কোনটা? প্রোফেজ 1। প্রোফেজ 1 কিন্তু আগের মতোই। এখন বলতে পারে যদি প্রোফেজের যে ধাপগুলো আমরা দেখছিলাম মাইটোসিসে, সেটা কোথায় ঘটবে জানো? সব পাবো আমরা ডায়াকাইনেসিস, যেহেতু প্রোফেজের শেষ এটাই, বুঝছো? ওই যে জল বিয়োজন থেকে শুরু করে নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলাপ, সবগুলো পাবো কোথায়? ডায়াকাইনেসিসে পাবো, এটা মাথায় রাখতে হবে। ডায়াকাইনেসিস, প্রোফেজের আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখছিলাম ওইটা পাবো প্রোফেজ 1-এর ডায়াকাইনেসিস সর্বশেষ ধাপে, বুঝছো? এখান থেকে আমরা পাবো। তো আমরা যদি শুরু করি, প্রথমে কি আছে? লেপটোটিন। কি কি? জল বিয়োজন মনে করো শুরু হলো, কিন্তু যদি বলে জল বিয়োজন ঘটতে থাকে, জাস্ট আগের মতো বৈশিষ্ট্য যদি বলি, সবগুলো পাবো ডায়াকাইনেসিস। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি ঘটতে থাকে, সবই ডায়াকাইনেসিস। শুরু করি প্রথমে লেপটোটিন। লেপটোটিন অবস্থায় একটা জিনিস পাবো, প্রথমে পাবো হলো ফুলের তোড়া, তাই তো? যেটা জানা লাগবে সেগুলো পড়ে দিচ্ছি। ফুলের তোড়া, এটাকে কি বলে? বুকে। ফুলের তোড়া বা বুকে একটা জিনিস। আর 2কে পোলারাইজড বিন্যাস, এই একটা জিনিস। এখান থেকে আর কিছুই আপাতত লাগতেছে না, দুইটা জিনিস পাবো, একটা হলো ফুলের তোড়া বা বুকে, আর একটা পোলারাইজড বিন্যাস। আর যদি এক্সট্রা পড়তে চাও, এই একটা জিনিস ক্রোমোমিয়ার কথাটা পড়বা। এরপরে দেখো জাইগোটিন, দ্বিতীয় ধাপ কি? জাইগোটিন। দুইটা জিনিস পড়বো, একটা কি? সিনাপসিস, আর একটা বাইভ্যালেন্ট। দুইটা জিনিস, জাস্ট এখান থেকে দুইটা জিনিস পড়লেই এনাফ। আর একটা বাইভ্যালেন্ট, দুইটা জিনিস। সিনাপসিস কাকে বলছি আর বাইভ্যালেন্ট কি বলছি? সিনাপসিস মানে কি? জোড় বাঁধা। এই সিনাপসিস মানে কি বলি? তাহলে জোড় বাঁধা। আর জোড়া যারা সৃষ্টি করলো তাদের ক্ষেত্রে কি বলবো? জোড়া সৃষ্টিকারী ক্রোমোজোমকে কি বলবো? বাইভ্যালেন্ট বলবো। জাস্ট এইটুকুই। প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস পড়বো। প্রথমে কি পড়বো? টেট্রাড, তাই তো? তারপরে একটা বৈশিষ্ট্য পড়বো কি?
এখানে ক্রসিং ওভার, তারপরে কি পড়বো কায়াজমা, এই তিনটা জিনিস। প্রথমে বললাম টেট্রাড, টেট্রাড কাকে বলছে? চারটা ক্রোমোজোম, টেট্রা মানে কি বোঝায়? চার বোঝায় না? তাহলে কি বলবো? চারটা ক্রোমোজোম একত্রে মিলিত অবস্থায় থাকবে, তাই তো? বা চারটি ক্রোমাটিড থাকবে, এখানে তো ক্রোমোজোম হবে না, প্রোফেজ না, ক্রোমাটিড থাকবে, এটাকে কি বলবো? টেট্রাড। এরপরে বলছি আমরা ক্রসিং ওভার, বলছি না ক্রস করবে, মানে কি করবে? আচ্ছা, এই যে দুইটা যদি ক্রোমোজোম হয়, এই একটা ভেঙে যাবে, তাই তো? এই বরাবর ভেঙে গেল, এই যে এই বরাবর ভেঙে যাবে, মনে করো ভেঙে এইটা এইখানে চলে যাবে, তাই তো? আরেকটা কি হবে? তাহলে এই লালটা এখানে চলে আসবে, পরস্পর অংশের বিনিময়। এর কারণে লাভটা কি বলো তো? লাল তো দুইটাই ছিল, কি হবে? নতুন বৈশিষ্ট্য চলে আসবে, উন্নত বৈশিষ্ট্য চলে আসবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে অংশের বিনিময়কে আমরা কি বলবো? ক্রসিং ওভার, ক্রস করলো। আর যে এক্স আকৃতির মতো গঠন তৈরি করবে, এই যে এই গঠনটাকে আমরা কি বলি? কায়াজমা বলি। এই জায়গাটাকে কি বলি? কায়াজমা, মানে খাজ, বুঝছো? কায়াজমা মানে খাজ তৈরি হবে, খাজ। তাহলে এখন বলবে যে কোন ধাপে উন্নত বৈশিষ্ট্য মেনলি দায়ী, কোন ধাপটা খুবই ইম্পর্টেন্ট, কোন ধাপটা দায়ী? তাহলে এখানে প্যাকাইটিন ধাপটা দেয়। এই তিনটা কথা আমরা জানবো। কি কি বললাম? একটা হলো টেট্রাড, চারটা ক্রোমাটিড মিলিত অবস্থায় আছে। তারপরে কি বললাম? ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভারের কারণে কি হবে? কি সমস্ত ক্রোমোজোমের মধ্যে না, কিন্তু আলাদা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটবে। তাহলে তো উন্নত বৈশিষ্ট্য আসলো না। উন্নত বৈশিষ্ট্য আসলো এক্স আকৃতির মতো গঠন, এটাকে আমরা কি বলবো? কায়াজমা সৃষ্টি হবে, তাই তো? এক্স আকৃতির মতো গঠনকে কায়াজমা বলে। এখান থেকে আর কিছু লাগবে না। ডিপ্লোটিন, ডিপ্লোটিন নিয়ে একটা জিনিসই জানবো, কি হবে? এরা বিপরীত দিকে, এই যে কায়াজমা অবস্থানে বিপরীত দিকে সরবে। একটা যদি কায়াজমা সৃষ্টি হয়, তুমি ভাবো একটা কায়াজমা যদি তৈরি হয়, তাহলে এরা কি এইভাবে সরে যাবে। তাহলে কোনটা কত পাবো আমরা? 180 ডিগ্রি। আর যদি দুইটা কায়াজমা তৈরি হয়, তাহলে ও এমনভাবে থাকবে। এটাকে আমরা কি বলবো তখন? কোনটা কত হবে? 90 ডিগ্রি। এই দুইটা জিনিস তুমি জানবা। আরেকটা জিনিস আছে যে প্রান্তিককরণ শুরু হবে। এই তিনটা লাইন এখান থেকে পড়বো। তাহলে ডিপ্লোটিন থেকে কি কি পড়লাম? একটা পড়লাম 180 ডিগ্রি, কখন হবে? একটা মাত্র কায়াজমা। 90 ডিগ্রি কখন হবে? দুই বা ততোধিক, বেশি থাকলে। আর সর্বশেষ কি বলছি? প্রান্তীয়করণ। আচ্ছা, এরপরে ডায়াগাইনেসিস কি কি বললাম? আগে যা ঘটছিল, তাই তো? ওইগুলাই প্রোফেজের সাথে মিল আছে। একটু ওয়েট করো তো, কল দিচ্ছে না তো। হ্যাঁ গনি, এই আমি ক্লাস নিচ্ছি। এত বারবার ফোন দিচ্ছি, শুন ক্লাস নিচ্ছি, দেরি হবে, 10 মিনিটের মতো লাগতে হবে। ঠিক আছে। ভাবলাম কি মোড়ে টোরে গেছিস মনে হয়, ভালো। দেখো এটা কীভাবে মনে রাখবে? এই জিনিসটা সবাই ভুল করবে মোটামুটি। এই যে সেন্ট্রোমিয়ারের বিভক্তি আগেই মেরে দিবে, তাই তো? সেন্ট্রোমিয়ারের বিভক্তি আমরা মাইটোসিসের ক্ষেত্রে পাইছিলাম, এখানে কিন্তু পাবো না। কেন? মেটাফেজ একটা কিন্তু মাইটোসিসের অনুরূপ না। মাইটোসিসের অনুরূপ কে? মেটাফেজ 2 না? যেহেতু মাইটোসিস বা সমীকরণিক বিভাজনের অনুরূপ, তাইলে এই সেন্ট্রোমিয়ারের বিভক্তি অবশ্যই সেমভাবে ঘটবে, 2-এ ঘটবে, এই একটা জিনিস। আর অ্যানাফেজ আগের মতোই মিল আছে, যে পূর্ণাঙ্গ অবিভক্ত ক্রোমোজোম মেরুতে পৌঁছে। আর 2n থেকে n, এই দুইটা লাইন জানবো। এরপরে জানবো ইন্টারকাইনেসিস। ইন্টার মানে দুই দশার মধ্যবর্তী, তাই তো? এই ইন্টারকাইনেসিসে কী হবে? আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হবে, ডিএনএ সংশ্লেষিত হবে না। কখন হবে বলো তো? প্রোফেজ 1-এর পূর্বেই হবে, আগের মতোই, জাস্ট এখানে এক্সট্রা জিনিস আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়। মেটাফেজ 2 থেকে লাগবে একটা লাইন, জাস্ট এইটাই আমরা পড়বো। কি হয়? এই যে সেন্ট্রোমিয়ারের বিভক্তি। কারণ কি? কারণ মাইটোসিসের অনুরূপ, আর নাই। এরপরে দেখো গুরুত্ব, জনন কোষ তৈরি আর জননাঙ্গ তৈরি দুইটা আলাদা কিন্তু। জনন কোষ তৈরি আর ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, সমতা রাখা, ধ্রুব রাখা, দুইটা আলাদা। বৈচিত্র্যের সৃষ্টি হবে কোন দশার জন্য হবে বলো তো? অবশ্যই প্যাকাইটিন। এর মধ্যে এক্সট্রা জিনিস আছে, অভিব্যক্তি মানে বৈচিত্র্য আনবে, ওই সেম জিনিসই। এরপরে আছে জনুক্রম। জনুক্রম মানে কি বলা হয় বলো তো? হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার যে আবর্তন, তাই তো? এই যে 2n থেকে n হবে,
আবার এইগুলো মিলিত হয়ে আবার কি 2n হবে। এইভাবে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার আবর্তনকে আমরা কি বলি? যৌনক্রম। খুব বেশি ইম্পর্টেন্ট। আর মেন্ডেলের সূত্র মায়োসিস, শুধুমাত্র মায়োসিস, মেন্ডেলের সূত্র, মাইটোসিস না। ক্রসিং ওভার খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি কোশ্চেন আসছিল? সব থেকে ফাউল কোশ্চেনটা দিছে, যে বিজ্ঞানীর নাম থমাস হান্ট মর্গান। এটা পড়বা, যে জিনিসটা তোমার লাগবে। ক্রোমোজোমকে কি করবে? ভাঙবে, তাই তো? ভাঙার জন্য কে কাজ করে? এটা কিন্তু 11 চ্যাপ্টারের পড়া। আর ই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এর আবার কি কি নাম আছে? সেম নাম। এটাকেই আবার আমাদের রেস্ট্রিকশন এনজাইম বলে, এইটাকেই বলে এন্ডোনিউক্লিয়াস। বুঝছো? আর কি কি বলে বলো তো? আণবিক কাঁচি। আর কি বলে? কি বলে? সূক্ষ্ম ছুরিকা। কত নাম আছে, 11 চ্যাপ্টারে পড়বো আমরা। তাহলে কি কি বললাম? কোনো কিছু কাটার জন্য যদি বলি তাহলে কি ব্যবহার করব? কাঁচি ব্যবহার করব। কাঁচিটা কি? আর এই রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কি কি? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখি কাটলো, তাহলে জোড়া লাগানো লাগবে না? জোড়া লাগাবে কি দিয়ে? এটা হলো কাটার জন্য, আর একটা হলো জোড়া লাগাবে। এর জন্য কে কাজ করবে? লাইগেজ। এর মাধ্যমে মোটামুটি শেষ, আর কিছু নাই, আর কিছু নাই। ক্রসিং ওভারের বৈশিষ্ট্য দেখবা, উন্নত বৈশিষ্ট্য তৈরি হয়, তাই তো? আর কি আছে? এই যে কোথায় ব্যবহার করব? ক্রোমোজোম ম্যাপিং বা জিনের অবস্থান নির্ণয়, এই টাইপের জিনিস। মাইটোসিস মায়োসিসের পার্থক্য তো মাস্ট লাগবে, এটা বুঝছোই। জিনের অবস্থান নির্ণয় মানে জেনেটিক ম্যাপ। কী কী লাগবে? পার্থক্য লাগবে, ধাপগুলো, যে কোনো একটা ধাপ আসতে পারে, এই টাইপের জিনিস। ক্রোমোজোম জিনের মধ্যে পার্থক্য, ক্রোমোজোম, ক্রোমাটিড, এই টাইপের জিনিস, ছোট ছোট জিনিস আসতে পারে। এর মাধ্যমে শেষ। লাস্ট একটা কথা লাগা আছে, পেঁয়াজের ক্রোমোজোম কয়টা? 16টা। এই ক্রোমোজোম থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে, ফার্স্ট চ্যাপ্টারে পড়াবো আমরা। জাস্ট এইটুকুই জেনে রাখো, পেঁয়াজে 16। এর মাধ্যমেই শেষ। ক্রোমোজোম আর ক্রোমাটিড জাস্ট ওই একটা লাইন যদি আসে, কোথায় পাওয়া যায়? ক্রোমাটিড কোথায় পাও? ক্রোমোজোম কোথায় পাও? ক্রোমাটিডের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে পারো, ওরা কি কনডেনসেশন, ওই যে সুতার মতো থাকে না, আর ক্রোমাটিড কি আলাদা হয়ে যায়, কোনটা উন্নত? ক্রোমোজোম উন্নত। এই টাইপের জিনিসগুলো দেবা। আর কোন ধাপে দেখা যায়? 2.5 মার্ক পাওয়ার জন্য 4টা লাইন লেখাই এনাফ। আমি তো 3টা স্পষ্ট লিখলে অনেক সময় দিয়ে দিই, 2 দিই বা 2.5, বুঝছো? তবে 4টা পয়েন্ট লিখতেই হবে 2.5 মার্কের জন্য। 4টা ভালো পয়েন্ট, ভালো খারাপ যে কোনো পয়েন্ট লিখলেই দিয়ে দেই। এর মাধ্যমে শেষ। নেক্সট দিন তাহলে কি পড়বো আমরা? ফার্স্ট চ্যাপ্টারই পড়ি। ফার্স্ট চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট। বড় আছে। আজকে প্র্যাকটিস শিট দিবে না, বুঝছো? প্র্যাকটিস শিট করা হয়নি। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার সহ দেবে না। কোনটা? আনছো? এখানে রেখে যাও। ওয়ালাইকুম আসসালাম।